সালাম আলাইকুম। 51তম বিসিএস প্রিলির ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমি আশা করবো প্রথম ক্লাসে যে ইনস্ট্রাকশন গুলো এটা থ্রু আউট দ্য কোর্স তোমরা ফলো করবা। তো এমনিতেই রোজা রমজানের দিন শয়তান তো এমনিতেই তোমার ওদেরকে আটকে রাখা হয়, কিন্তু এরপরে কিছু শয়তান থাকে এলাকায় ঘোরাফেরা করে। তো যাদের সাথে শয়তান ঘোরাফেরা করতেছে তোমার হাতগুলো একটু পকেটে ঢুকে ফেলো, হাত থাকলে ডিস্টার্ব হবে। গভীর মনোযোগে আমি কি বলি সে কথাগুলো একটু শুনবা। তো অ্যাজ ইউজুয়াল সব বিসিএস ব্যাচে আমরা শুরুতে কিছু কথা বলি ইংলিশ ক্লাস করার ব্যাপারে। হ্যাঁ, ইংলিশ ক্লাসের সময় এবং আরো সামনে যে ক্লাসগুলো নিব তোমাকে কিছু আদব কায়দা এখানে মানতে হবে। আদব কায়দা না মানলে আমি এখানে প্রপারলি ক্লাস নিতে পারবো না। আসলে কি আদব কায়দা? সেটা হচ্ছে এই যে চিকন স্বাস্থ্য স্থায়ী বা মোটা করুন 24 ঘন্টা ফলাফল, এগুলোতে হার্বাল কোম্পানি এই বিজ্ঞাপনগুলো দেয়। সো পিটিও তো হার্বাল কোম্পানি না, দেখলেন 24 ঘন্টায় 7 দিনের ফলাফল, এগুলো কিছু হবে না। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। আমরা মোটামুটি ক্লাস 1 থেকে যদি ধরে নেই অনার্স কমপ্লিট হওয়া পর্যন্ত 16 বছর আমরা একাডেমিক পড়াশোনা করি, কেউ আরো বেশি। 16 বছর একাডেমিক পড়াশোনা করেও আমাদের ইংলিশ কিছু প্রবলেম, আমাদের কিছু না অনেক প্রবলেম রয়ে যায়। তাহলে এটা আশা করা খুবই ভুল হবে যে একটা ক্লাস করে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। আজকে ক্লাসে তুমি মনোযোগ দিয়ে যদি করো তুমি যদি 60% ধরতে পারবা বা 50% তুমি ধরতে পারবা লাইভে। বাকি 20% তুমি ধরতে পারবা যখন তুমি আরেকবার রেকর্ডিংটা দেখে ফেলবা বা লেকচার স্লাইড গুলো যখন তুমি পড়বা। এরপর যখন তুমি এক্সাম দিবা বা কোশ্চেন সলভ করবা বা তোমার ইস্যুগুলো নিয়ে যখন টেলিগ্রামে যখন তুমি প্রশ্ন করবা সেগুলো আরেকজন আনসার দিবে, তখন তোমার আইডিয়াগুলো আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, তো যারা ইংলিশে দুর্বল, প্রথম আজকের একটা ক্লাস তোমার কিছু হবে না। তুমি আজকে একটা ক্লাসে গেলে তুমি অনেক কিছু বুঝবা না, অনেক কিছু মনে হবে মাথার উপর দিকে গেছে, কি পড়াচ্ছে এগুলো। এটা একটা ক্রনিক ডিজিজ, তাই না? দীর্ঘ বছরের রোগ, ডায়াবেটিস বা আদার ডিজিজ গুলো যেরকম একদিনে ভালো হয় না, তোমার টাইম লাগে। একদিনে তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে না, একদিনে তো তোমার ওজন কমে যাবে না। তাহলে ইংলিশে তুমি ভালো করতে হলে তোমাকে তোমাকে কয়েকটা ক্লাস করতে হবে। যখন 5 থেকে 6টা ক্লাস করে ফেলবা, মোটামুটি পার্টস অফ স্পিচের যখন সবগুলো টপিক শেষ হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে আচ্ছা এটা প্রিপোজিশন, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা এই জন্য নাউন। তখন তোমার মধ্যে আইডিয়াগুলো ক্লিয়ার হবে। যেটা আজকে আমরা প্রথম ক্লাসটা বেসিক, আজকে অনেক কিছু নিয়ে কথা বলবো, কিছু প্রিপোজিশন আসবে, অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো, অ্যাডভার্ব নিয়ে কথা বলবো, আমরা জেনারেল পার্টিসিপল নিয়ে কথা বলবো। তাহলে যে আইডিয়াগুলো তুমি বুঝবে না, অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। 5 থেকে 6টা ক্লাস করলো তখন তুমি আস্তে আস্তে সবকিছুই বুঝে যাবা। সেই জন্য আজকের ক্লাস আমি কোনো প্রশ্ন নেবো না, কারণ আজকে ক্লাসে প্রশ্ন নিতে গেলে আমি এখানে ক্লাসটা শেষ করতে পারবো না। আমি যদি কিছু আস করি তোমরা অ্যান্সার দিবা, ইশারা ইঙ্গিতে অ্যান্সার দিবে, কি লাভ রিয়েক্ট এবং লাইকের মাধ্যমে। আমি যে বলবো এইটা হলে লাভ দাও, ওটা হলে লাইক দাও। সো তুমি ইশারা ইঙ্গিতে কথা হবে, কোনো কমেন্ট হবে না এখানের মধ্যে। সো নো কমেন্টস, কমেন্ট সেকশন অফ থাকবে। আর যারা বলবো ভাই আবার বলেন, এখানে আমি আবার বলবো না, কারণ তোমাকে রেকর্ডিং দেওয়া হবে, তুমি কালকে রেকর্ডিংটা শুনে নিও, আবার বলার কোনো এখানে সময় করতে পারবো না। আজকের ক্লাসটা খুবই লম্বা, প্রায় 2 ঘন্টার মতো ক্লাস। আহ তোমরা রোজা থাকছো, আমি রোজা থাকছি, আমরা সবাই টায়ার্ড আমি জানি। কিন্তু এরপরে ফ্রিলিতে যে কয়েকটা সাবজেক্ট থেকে সবচেয়ে বেশি নম্বর, তার মধ্যে বড় 4টা সাবজেক্ট হচ্ছে ইংলিশ, বাংলা এবং জিকে। তোমরা জানো ইংলিশ এবং বাংলা এই দুটো সাবজেক্টে আগে নাম্বার ছিল 70, এখন নাম্বার 60 হয়ে গেছে। ইংলিশ এখানে 35 থেকে, গ্রামার পার্ট আগে ছিল 20, এটা ছিল 15। এবার যেটা করছে গ্রামার থেকে 5 নম্বর কমা এখন 15তে নিয়ে আসছে। এটা একটা মেজর চেঞ্জ। বিসিএস প্রিলি পাশ করা যে কয়েকটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে, সবচেয়ে বড় ভলিউমটা যদি বলি তাহলে এই 4টা সাবজেক্ট। আর যেগুলোর মধ্যে একদম কাঁচা নাম্বার সেটা হচ্ছে আমাদের ম্যাথ, মেন্টাল, বিজ্ঞান, আইসিটি। হ্যাঁ, তো যেহেতু বড় গ্রুপ সেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে যদি করো তাহলে তুমি এই গ্রামারের 15-র মধ্যে মিনিমাম 2 নম্বর আজকে তুমি ক্লিয়ার করে ফেলতে পারবে, কনফার্ম 2 নম্বর আজকে ক্লাস থেকে বিভিন্ন ওয়েতে তুমি হচ্ছে যে সিকিউর করতে পারবা যদি কনসেপ্টটা ধরতে পারো। এখানে কোনো কিছু মুখস্থ করলে আসলে লাভ হবে না, মুখস্থ করলে তোমার এটা মনে থাকবে না। তো আসো ইংলিশ গ্রামারের আমরা কোন কোন টপিক যদি বেশি মনোযোগ দিই তাহলে আমরা এখানে 15তে আমরা 12+ কনফার্ম করতে পারবো। আমরা গ্রুপগুলো যদি ধরি তাহলে বেসিক, জেরান, পার্টিসিপল এই গ্রুপ থেকে আমরা একদম কনফার্ম 2 নম্বর পাবো। পার্টস অফ স্পিচের সবগুলো না, এখানের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এই 4টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, মাঝে মধ্যে কনজাংশন। তাহলে এই 4টা গ্রুপ যদি খুব ভালো করে আমরা পড়ে ফেলি তাহলে এইখানে আমাদের আরো তোমার মোটামুটি 2 থেকে 3-এর মতো বা 4 প্রিপোজিশন থেকে লাস্ট কয়েকটা বিসিএস এ 5 থেকে 6টা পর্যন্ত প্রশ্ন আসছে। মানে আগে যখন গ্রামারে 20 নম্বর ছিল সেখানে কোনো কোনো পরীক্ষা দেখা গেছে প্রিপোজিশন থেকে 6টা প্রশ্ন আসছে। তাহলে বুঝতে হচ্ছে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ এই টপিকটা নিয়ে
প্রথম দিকের বিসিএস গুলোতে 35, 36, 37-এর রেগুলার প্রশ্ন আসতো, তারপর কিছুদিন গ্যাপ, এরপর হঠাৎ করে দেখা গেল 47 আমরা দেখলাম 3টা প্রশ্ন চলে আসছে। তার মানে এই যে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, তার মানে কোনটা কোন ধরনের ফ্রেজ, কোন ধরনের ক্লজ, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ, এই আইডেন্টিফিকেশনটা দেখা যায় টানা কয়েক বিসিএস আসে না, আবার একসাথে 2-3টা প্রশ্ন দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে এটা আমরা জানি না কয়টা প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, 2 থেকে 3টা প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে। এরপরে গ্রুপটা যদি যাই আমরা, যেটা হচ্ছে কাইন্ড অফ মুখস্থ, আমি ঠিক মুখস্থ বলবো না, সিস্টেমেটিক ওয়েতে পড়া যায়, সেটা হচ্ছে ভোকাবুলারি এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট মানে হচ্ছে এক কথায় প্রকাশ, হ্যাঁ, এর সাথে ফ্রেজ ইডিয়ম যোগ করতে পারি আমরা, যেগুলো মুখস্থ টাইপের জিনিসপত্র। সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ভোক্যাব এবং ফ্রেজ ইডিয়ম, এখান থেকে তুই মোটামুটি 3 থেকে 4 নম্বর, হ্যাঁ, এটা একদম মুখস্থ। সুতরাং এটা একটু লম্বা সময় ধরে তোমাকে পড়তে হবে। আমরা যেরকম প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদের বলে দিব ভোকাবুলারির একটা করে ফর্ম সলভ করার জন্য, আমাদের তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো কোর্সের ভিতরে ভোকাবুলারির 29টা ফর্ম দেওয়া আছে। সুতরাং প্রত্যেকটা ক্লাসের সাথে তুমি একটা করে ফর্ম তোমরা সলভ করে ফেলবা, পরবর্তীতে যে ফর্মগুলো থেকে যাবে আমরা সেগুলো ম্যারাথন উপায়ে সলভ করে ফেলবো। এরপর গ্রুপটা আসো, রাইট ফর্ম ভার্ব, টেন্স, ভয়েস, কন্ডিশনাল। এই গ্রুপ থেকে তুমি 2 থেকে 3টা প্রশ্ন পাবা। আর এই গ্রুপটা যে ভালো করে পড়বে তার জন্য কারেকশনটা ইজি, কারণ কারেকশনের মধ্যে নতুন কিছু নাই, কারেকশনের মধ্যে কিছু হচ্ছে পার্টস অফ স্পিচের কোয়েশ্চেন, বিশেষ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে প্রচুর কোয়েশ্চেন এখানের মধ্যে, তারপরে ভার্ব নিয়ে প্রশ্ন, টেন্স নিয়ে প্রশ্ন, ভয়েস নিয়ে প্রশ্ন, কন্ডিশনাল নিয়ে প্রশ্ন, হ্যাঁ, এই টাইপের। আর সবশেষ টপিকটা হচ্ছে সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তোমাকে চিনতে হবে যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। এরকম প্রশ্ন দিবে যে নিচের কোনটা সিম্পল সেন্টেন্স, বা প্রশ্ন করবে যে এটা কোন ধরনের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এরকম প্রশ্ন থাকবে। এই হচ্ছে মোটামুটি ইংলিশ নিয়ে আউটলাইন। তাহলে আমরা এখানে পিটিওতে কি কভার করবো, সবই কভার করবো, ফুল সিলেবাস কভার করবো। এটা এই জন্য যাতে তোমার একটা আইডিয়া থাকে তুমি কোন টপিক পড়লে কত নম্বর তোমার এখানে নিশ্চিত হবে। তা আজকে ক্লাসে যারা মনোযোগ দিয়ে করবা তারা একদম পাক্কা 2 নাম্বার ইনশাল্লাহ তুমি কনফার্ম করতে পারো। তাহলে তুমি একটা শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারো 2 নম্বর আমি প্রিলিতে প্রথম ক্লাসটা করি। চলো শুরু করা যাক। আমরা যেরকম এমবিবিএস এ ভর্তি হওয়ার সময় আমরা প্রথম অ্যানাটমি দিয়ে শুরু করি, মানে মানুষের বডি বিভিন্ন পার্টস গুলো আমরা জেনে শুরু করি। তুমি যদি ইংলিশ সেন্টেন্সের পার্টস গুলো যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য গ্রামার খুবই ইজি, প্রিলিতে নম্বর তোলা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটা সেন্টেন্সকে যদি ভাঙি আমরা বলতে পারি সেন্টেন্সকে থাকতে পারে কিছু ফর্ম ইউনিট, কিছু ফাংশন ইউনিট। ফর্ম ইউনিট মানে কি, ফর্ম ইউনিট একটা বিল্ডিং যদি চিন্তা করো, একটা বিল্ডিং এর ইট থাকে, সিমেন্ট থাকে, রড থাকে, বালি থাকে, এগুলো হচ্ছে ফর্ম ইউনিট। আর ফাংশন ইউনিট কোনটা, ধরো কোনটা ছাদ, কোনটা দেয়াল, কি হিসেবে ফাংশন করে। তাহলে আমরা আজকে ক্লাসে বুঝতে চেষ্টা করব যে ইংলিশ সেন্টেন্সের মধ্যে কি কি ফর্ম ইউনিট থাকতে পারে এবং তারা কিভাবে ফাংশন করতে পারে। ফর্ম ইউনিট কি কি? ফর্ম ইউনিট গুলোকে আমরা বলি পার্টস অফ স্পিচ, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এরকম বিভিন্ন নামে আমরা ডাকি। আর এরা কিভাবে ফাংশন করে আমরা তখন কাকে বলি সাবজেক্ট, কাকে বলি অবজেক্ট, কাকে বলি কমপ্লিমেন্ট, কাকে বলি আমরা মডিফায়ার, কাকে বলি আমরা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ আজকে ক্লাস আমরা কভার করব না। আসো আমরা প্রথম সেন্টেন্সটা যদি দেখি, ইরান মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান ঘাঁটি আক্রমণ করেছে। দেখো তো এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রশ্ন করি যে কে আমেরিকান ঘাঁটি আক্রমণ করেছে, প্রশ্ন আগে বের করতে হবে ভার্ব বা ক্রিয়াপদ কি। ভার্ব বা ক্রিয়াপদ হচ্ছে আক্রমণ করা। এবার প্রশ্ন করবো কে আক্রমণ করে, কে আমেরিকান ঘাঁটি আক্রমণ করে, তুমি উত্তর দিবা ইরান। তাহলে আমরা ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করি, হু দ্বারা প্রশ্ন করি, যে আনসারটা পাবো সে হচ্ছে সাবজেক্ট। ইরান হচ্ছে এখানে সাবজেক্ট। এবার তুমি যদি প্রশ্ন করো কে আক্রমণ করেছে বা কাকে আক্রমণ করেছে, তাহলে ভার্বকে আমরা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যে অ্যান্সারটা পাবো, তাহলে কি বা কাকে যদি প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কি আমেরিকান ঘাঁটি, ইউএস বেস। কাকে আক্রমণ করেছে, ইউএস বেস আক্রমণ করেছে, তাহলে আমেরিকান ঘাঁটিটা হচ্ছে এখানের মধ্যে অবজেক্ট। তাইলে আমরা পেলাম ইরান অ্যাটাকস ইউএস বেজেস। তাহলে ইরান হচ্ছে আমাদের এ বাক্যের সাবজেক্ট, অ্যাটাক ভার্ব, আর ইউএস বেজেস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা একটা সিম্পল স্ট্রাকচার পেয়ে গেলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সামনের ক্লাসটা তুমি কতটুকু বুঝবা এবং কতটুকু অ্যান্সার করতে পারবা এইটা মোটামুটি পুরোটা ডিপেন্ড করতেছে আসলে তুমি সাবজেক্ট ভার্ব প্রপারলি তুমি চিনতেছো কিনা। যদি প্রপারলি তুমি চিনতে পারো তাহলে তোমার জন্য পুরো ক্লাসটা অনেক ইজি লাগবে। ব্যাপারটা সিম্পল মনে হইলেও
তুমি সামনে যখন আমরা অনেক সেন্টেন্স দিব তখন তুমি একটু গোলমাল লাগাই ফেলবা যে আসলে এটা সাবজেক্ট কিনা। আমরা সেগুলো বিভিন্ন টেস্ট করে বোঝার চেষ্টা করবো যে বাক্যের কোনটা সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট জিনিসটা বুঝলাম, সামনে এগুলো আমরা আরো আলোচনা করব। এবার দেখো তো এখানে দুটো বাক্য বলছি আমি, যে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান ঘাঁটি আক্রমণ করেছে। আরেকটা বললাম ইরান মধ্যপ্রাচ্য আমেরিকান ঘাঁটি আক্রমণ করেছে। এই দুটো বাক্যের মধ্যে বাংলা যদি তুমি বুঝো তাহলে ইংলিশে তোমার জন্য ইজি। এই দুটো বাক্যের মধ্যে কোন বাক্যটা এখানে সঠিক? যদি প্রথম বাক্যটা সঠিক হয় তাহলে তুমি লাভ দাও, আর পরের বাক্যটা সঠিক হলে তাহলে তুমি লাইক দাও। একটু সবাই একটু আমার সাথে রেসপন্স করো, তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে। প্রথম বাক্যটা যদি সঠিক হয় তাহলে লাভ দাও, আর পরের বাক্যটা যদি সঠিক হয় তাহলে হচ্ছে যে লাইক দাও। অনেকে রিপ্লাই করতেছো, ওকে। বেশিরভাগ তোমার জিনিসটা হচ্ছে যে বুঝে গেছো। দেখো বাংলা যদি তুমি চিনো তাহলে ইংরেজিও তুমি কিন্তু ইজিলি বুঝতে, ঠিক আছে হাত নামাও, ওকে, হ্যাঁ বুঝতে পারবা। আমরা যদি বলতাম ইরান মধ্যপ্রাচ্য আমেরিকান ঘাঁটি আক্রমণ করেছে, এটা মিনিংলেস বাক্য হইতো। আমরা প্রথম আমাদের বাক্যটা ছিল ইরান আমেরিকান ঘাঁটি আক্রমণ করেছে। এখন এই আক্রমণ করার কাজটা যেখানে ঘটছে সেই স্থানটা নাম হলো মধ্যপ্রাচ্য। তাহলে মধ্যপ্রাচ্য একটা নাউন, বাংলায় বললে বিশেষ্য। এখন শুধু মধ্যপ্রাচ্য যদি বলি তাহলে আমরা বাংলাতে যদি বলি এক্ষেত্রে কিন্তু আমার অর্থটা পরিষ্কার হয় না। এই অর্থটা পরিষ্কার করার জন্য আমরা একটা ওয়ার্ড এখানে যুক্ত করছি। কি দেখছি আমরা এখানের মধ্যে? লিখছি আমরা এখানে জুড়ে। ওকে, এবার আমরা যদি বলি আরো দুটো বাক্য লিখলাম, ইরান কাতারে আমেরিকান ঘাঁটি আক্রমণ করেছে এবং ইরান কাতার আমেরিকান ঘাঁটি আক্রমণ করেছে। এই দুটো বাক্যের মধ্যে তুমি হচ্ছে যে কোনটা সঠিক বাংলায় বলো। যদি প্রথম বাক্যটা সঠিক হয় তাহলে লাভ দাও, আর পরেরটা যদি সঠিক হয় তাহলে তুমি লাইক দাও। দেখো তুমি বলবা কাতার এ, এই যে একটা এ লাগাইছো, তাহলে দেখো যখন তুমি বলতেছো এই যে কাতার এ, কাতারের সাথে একটা কি লাগাইছো? এ বিভক্তি লাগাইছো। এখানে আমরা নতুন একটা জিনিস আমরা এখন একটু পেয়ে যাব। হ্যাঁ, দেখো তো আমরা যদি শুধু এইটুকু যদি বলতাম যে ইরান মধ্যপ্রাচ্য আমেরিকান ঘাঁটি আক্রমণ করেছে, তাহলে মধ্যপ্রাচ্যের সাথে আমরা যদি বলি ইরান অ্যাটাকস ইউএস বেজেস মিডল ইস্ট, আমি শুধু এমই লিখি, মিডল ইস্টের জন্য শুধু এমই লিখলাম। তাহলে দেখো এই যে মিডল ইস্ট নাউনটা, এটার অর্থটা বোঝা যাচ্ছে না, এর পুরো বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি অ্যাক্রস মিডল ইস্ট, যেহেতু মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আমেরিকান বেজ আছে, যখন বললাম অ্যাক্রস মিডল ইস্ট, তখন এই মিডল ইস্ট নাউনটা বাক্যের আদার্স পার্টসের সাথে কানেক্টেড হয়ে যায়। তাইলে যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে বাক্যের আদার পার্টসের সাথে কানেক্টেড করে সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো প্রিপোজিশন। তাহলে এখানে অ্যাক্রস হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, পরের বাক্যে আসি আমরা। এখানে যদি বলি ইরান অ্যাটাকস ইউএস বেজেস, শুধু বললাম কাতার, বাংলা যদি শুধু কাতার লিখি, এখানে শুধু ইংলিশ কাতার লিখলাম, তাহলে মিনিংটা কিন্তু ক্লিয়ার আমার এখানের মধ্যে হচ্ছে না। তাহলে এই মিনিংটা ক্লিয়ার করার জন্য তাহলে আমরা কি বললাম? ইরান অ্যাটাকস ইউএস বেজেস ইন কাতার। তাহলে এই যে তুমি এখানের মধ্যে এই কাতারের লগে একটা এ লাগাইছো, ইংলিশে এটা ইন লাগাইছো, তাহলে বাংলায় তুমি যখন বিভক্তি যোগ করতেছো নাহলে তোমার মিনিংটা ক্লিয়ার হচ্ছে না। এখানেও সেম, তুমি যদি ইন যদি না লাগাও মিনিংটা ক্লিয়ার হচ্ছে না। ইন এখানে কি কাজ করছে? এই যে কাতার নাউনটাকে, তাহলে আমার ইরান আক্রমণ যে করছে, ইরান শুধু কাতার বলে মিনিংটা ক্লিয়ার হতো না আমার, তাহলে ইন বলার কারণে আমার এখানের মধ্যে মিনিংটা ক্লিয়ার হচ্ছে। তাহলে যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের আদার পার্টসের সাথে তার কানেকশন করা দেয় সেই ওয়ার্ডগুলোকে বলা হয় প্রিপোজিশন। তাহলে এখানে যে জিনিসটা বললাম, আমরা যদি বলি যে দ্য বুক ইজ দ্য টেবল, এখন টেবিলের এটা কোন জায়গায় আছে? টেবিল তো ডিসকানেক্টেড হয়ে গেছে, আমার যেরকম কিছুক্ষণের কারণ চলে গেছিল। এখন এই বইটার টেবিলের কোন জায়গায় আছে আমি বুঝতেছি না। তো এখানের মধ্যে আমি একটা ওয়ার্ড লাগাইলাম অন, এই অনটা লাগানোর কারণে আমি এখন বুঝতে পারতেছি যে এই যে আমার যে টেবিল, এই টেবিলের উপরে বইটা আছে। অনটা লাগানোর কারণে আমি দ্য টেবিল ওয়ার্ডটাকে আমি কানেক্টেড করে দিছি বাক্যের আদার পার্টসের সাথে। যখন বলতো শি লিভস ইন ঢাকায়, সে ঢাকায় বাস করে, যদি বলতাম শি লিভস ঢাকা, যদি বলতাম শুধু শি লিভস ঢাকা,
শি লিভস ঢাকা, তাহলে সে ঢাকা বাস করে। বাংলা যেরকম আমি একটা অন্তস্থ লাগাচ্ছি, সে ঢাকায় বাস করে। ইংরেজিতে আমি একটা এখানে ইন লাগাইছি, তাহলে বুঝছো হ্যাঁ সে ঢাকার মধ্যে বাস করে। সে এই যে ইনটা লাগাইলাম, সে কি হয়েছে তাহলে, সে নাউনের আগে বসছে। তা যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে যুক্ত হয়ে বাক্যের আদার পার্টসের সাথে কানেক্টেড করে তাকে বলে প্রিপোজিশন। তো সামনে নিশ্চয়ই আমরা এখন প্রিপোজিশন আমরা ইজিলি চিনে যাব। আমরা যদি বলি দ্য ক্লাস স্টার্টস ড্যাশ 10 AM, যে ক্লাসটা শুরু হবে 10টা, তুই বাংলা বলতেছো 10টাই শুরু হবে, বাংলা বলতেছো কি 10টাই শুরু হবে, এই 10টাই অন্তস্থর জন্য একটা অ্যাট লাগাইছো, সময়ের আগে একটা অ্যাট লাগাইছো, একটা প্রিপোজিশন। আমি জন্মগ্রহণ করেছি 1990, আমি জন্মগ্রহণ করেছি 1990 সাল, আমি জন্মগ্রহণ করেছি 1990 সাল, আই ওয়াজ বর্ন 1990। কিন্তু বাংলা তথ্য তো ক্লিয়ার না, অর্থ হবে কি সালে, 1990 সালে। যে এ লাগাইছো, ইংলিশে এখানে কি লাগাইছো, ইন লাগাইছো, তাহলে ইন প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন আর কি কি বোঝায়, ডিরেকশন বোঝায়। হি ওয়াক, শুধু বলতাম হি ওয়াক দ্য মার্কেট, সে মার্কেট যায়, বাংলা কি তো সে মার্কেট যায়, সে মার্কেট যায়, আসলে কি মিনিংটা কি, সে মার্কেটে যায় বা মার্কেটের দিকে যায়, রাইট। এই যে মার্কেটে যায় বা মার্কেটের দিকে যায় বোঝানোর জন্য তুমি কি লাগাইছো, একটা টু লাগাইছো, তাহলে টু প্রিপোজিশন। তাহলে কার আগে বসে প্রিপোজিশন, নাউন বা প্রোনাউনের আগে। ভাইস ভার্সা যদি বলি, প্রিপোজিশনের পরে যে বসবে সে কি হবে, তাই সে নিশ্চয় নাউন বা প্রোনাউন হবে। ক্লিয়ার? ওকে, তার প্রিপোজিশন কি করতেছে, নাউন বা প্রোনাউনকে রেস্ট অফ দ্য সেন্টেন্সের সাথে কানেক্ট করতেছে। হ্যাঁ, এবং কোনো কিছু যে ঘটতেছে, এটা হাউ, ওয়েন, ওয়ার, ওয়াই সামথিং হ্যাপেন্স, হ্যাঁ, এটা এক্সপ্লেন করতেছে। ক্লিয়ার? ওকে, আমরা ছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্টে। আমি এখানে তুমি বলবে যে ভাই আজকে তো প্রিপোজিশনের ক্লাস না, হঠাৎ করে প্রিপোজিশন কেন নিয়ে আসছেন? যেহেতু আজকের ক্লাসের নামটা হলো বেসিক অফ ইংলিশ, তাহলে আজকে আমরা এরকম অনেক কিছু নিয়ে কথা বলবো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অনেক কিছু নিয়ে একটু একটু করে কথা বলবো, হ্যাঁ, যাতে করে তুমি আইডিয়াগুলো কানেক্ট করতে পারো। আসো, পাওয়ারফুল সাবজেক্ট, পাওয়ারলেস সাবজেক্ট জিনিসটা কি? এটা তো আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থাকাটা বাধ্যতামূলক। হ্যাঁ, কিছু সেন্টেন্স কমন জাতীয় বাক্যে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট ছাড়াও বাক্য হইতে পারে। সাবজেক্ট উজ্জ্বল থাকে মানে সাবজেক্ট এখানের মধ্যে আমরা সাবজেক্টকে দেখতে পাই না, আসলে ভিতরে সাবজেক্ট আছে। যখন আমরা বলি ডু দ্য ওয়ার্ক, আসলে বাক্যটা হলো ইউ ডু দ্য ওয়ার্ক, বাট ইউটা দেখা যাচ্ছে না। তাহলে এখানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সাবজেক্ট নাই, আসলে সাবজেক্ট ইউটা কিন্তু উজ্জ্বল আছে। আসো, অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনের বাক্য আছে, এখানে ভিন্ন ধরনের সাবজেক্ট থাকে। আজকে ক্লাসে যখন তুমি বুঝে যাবা যে কোনটা পাওয়ারফুল সাবজেক্ট কোনটা পাওয়ারলেস সাবজেক্ট, তাহলে তোমাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস বুঝতে সুবিধা হবে সামনের একটা ক্লাসে। এবং আজকে প্রত্যেকটা আইডিয়া সামনের কোনো না কোনো ক্লাসের সাথে কানেক্টেড। আসো, একটা বাক্য নিয়ে আমরা আলোচনা করি, দ্য টিচার এক্সপ্লেইনড দ্য লেসন। এখন এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ আমরা বোঝার চেষ্টা করি। চলো আগে দেখি ভার্ব কোনটা, ভার্ব হলো এক্সপ্লেইন। তাহলে দেখি তো এক্সপ্লেন করার কাজটা যে করে সে কোথায় আছে। এক্সপ্লেন যে করে সে হচ্ছে তার টিচার, সে সাবজেক্টিভ পজিশনে আছে। আমরা দ্য টিচারকে বলবো ভার্বের এজেন্ট, এক্সপ্লেন হচ্ছে ভার্ব, আর আমরা দ্য টিচারকে বলবো ভার্বের এজেন্ট। ভার্বের এজেন্ট যদি সাবজেক্টিভ পজিশনে থাকে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। সামনে আমি আবার তোমাকে ধরবো যে অ্যাক্টিভ ভয়েস মানে কি। তাহলে ভার্বের যে এজেন্ট মানে ক্রিয়াপদটা যে সম্পাদন করে, ওই কাজটা করার ক্ষমতা যে রাখে, সে যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস, যদি না থাকে তাহলে প্যাসিভ ভয়েস। আরেকটা বাক্য বলি, যদি বলি দ্য লেসন ওয়াজ এক্সপ্লেইনড বাই দ্য টিচার, তাহলে দেখো তো যে এক্সপ্লেন করার কাজটা যে করে সে হলো ভার্বের এজেন্ট। দেখো তো ভার্বের এজেন্ট কি সাবজেক্টের পজিশন আছে কিনা, আছে কই নাই তো, তাহলে লেসন তো নিজে নিজে এক্সপ্লেন করতে পারে না। তাহলে ভার্বের এজেন্ট যদি সাবজেক্টের পজিশনে না থাকে তখন আমরা বলবো এটা একটা প্যাসিভ বাক্য। তা আমরা সামনে যখন তোমাকে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস যখন আসবে তখন আবার এই আইডিয়াগুলো আসবে। আজকে আমরা প্রত্যেকটা বেসিক জিনিস আমরা টাচ করে যাব। এখন দেখো এই বাইরে দিচ্ছে লাস্টে নাও যদি থাকতো, এটা লাস্টে নাই, এটা নাই, না থাকলেও এটা প্যাসিভ ভয়েসই হইতো। কারণ কি, কারণ এই যে ভার্বটা ক্রিয়াপদটা যে করে সম্পাদন করে তাকে আমরা বলবো ভার্বের এজেন্ট। এজেন্টটা সাবজেক্টের জায়গায় আছে নাই তো, লেসন তো নিজে নিজে এক্সপ্লেন করতে পারে না। আমি জাস্ট দেখবো ভার্বের এজেন্টটা সাবজেক্টের জায়গায় আছে নাকি নাই, সাবজেক্টের জায়গায় থাকলে অ্যাক্টিভ ভয়েস, না থাকলে প্যাসিভ ভয়েস। এখন এজেন্টটা কই আছে আমার দেখার দরকার নাই, এজেন্টটা কি পরে গেছে না আগে গেছে আমার দেখার দরকার, আমি দেখবো সাবজেক্ট পজিশনে সে আছে কিনা, থাকলে অ্যাক্টিভ, না থাকলে প্যাসিভ। আবার আমরা ফিরে আসবো সাবজেক্ট, ভার্ব এবং
অবজেক্টে। তা আমরা কি কি আইডিয়া ক্লিয়ার করলাম? সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, সাবজেক্ট কেমনে চিনবো, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। এরপর আমরা আলোচনা করলাম একটু করে প্রিপোজিশন নিয়ে, হালকা টাচ দিচ্ছি, কারণ সামনে আবার আসবে সেই জন্য হালকা টাচ দিচ্ছি। যে প্রিপোজিশন কি জিনিস, এগুলো হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য পার্টসের সাথে কানেকশন করে দেয়, এটা বুঝলাম। একটু হালকা করে বুঝলাম আমরা অ্যাক্টিভ ভয়েস কি জিনিস, প্যাসিভ ভয়েস কি জিনিস। এবং একটা আমি যদি বলি ভার্বের এজেন্ট সাবজেক্টের জায়গায় যদি থাকে তাহলে অ্যাক্টিভ, না থাকলে প্যাসিভ, এটা জেনে গেলাম। এবার এসে আমরা অবজেক্টটাকে আরেকটু বিস্তারিত বুঝি। সাবজেক্ট আমরা জানি কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাব। যদি আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো, এইটাও আমরা পড়ছি। তাহলে দেখো একটা বাক্যে আমরা দুটো অবজেক্ট পাইতে পারি, একটা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে, একটা ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করে। আমরা এতক্ষণ যা বললাম একটু সামারি যদি করি, আমরা কাকে সাবজেক্ট বলতে পারবো, যে পার্সন অ্যাকশনটা সে পারফর্ম করতেছে। সো দ্য পার্সন অর থিং দ্যাট ইজ ডুইং দ্য অ্যাকশন, তাকে বলবো সাবজেক্ট। দেখো দ্য কাউ ইটস গ্রাস, তাইলে এই যে ঘাস খাওয়ার কাজটা যে করে সেই সাবজেক্ট। আর যে অ্যাকশনটা রিসিভ করে বা যার উপরে কাজটা সম্পাদন হয় সে হলো অবজেক্ট। টিনা প্লেজ দ্য পিয়ানো, তাহলে কে প্লে করে, টিনা প্লে করে, তিনি সাবজেক্ট। যার উপরে অ্যাকশনটা পারফর্ম করা হয় এবং যে অ্যাকশনটা রিসিভ করে সে হলো অবজেক্ট। তাইলে তিনি কি প্লে করে, তিনি হচ্ছে পিয়ানো প্লে করে, তিনি কি প্লে করে, পিয়ানো প্লে করে। তাহলে পিয়ানো হচ্ছে আমার অ্যাকশনটা রিসিভ করতেছে, টিনা পিয়ানোটা প্লে করতেছে, আর প্লে করার কাজটা পিয়ানো রিসিভ করতেছে, পিয়ানোর উপর পারফর্ম করা হচ্ছে, সো পিয়ানো হচ্ছে এখানে অবজেক্ট। আরেকটা বাক্য আমরা আলোচনা করি একটু। পরিমণি সে রিপাকে একটা গোল্ডেন অ্যাঙ্কলেট দিছে, রোজা রমজানের দিন আমরা এটা ঢাকি দিই, ছবিটা একটু অস্থির টাইপের এটা। সো পরিমণি গিফটস আ গোল্ডেন অ্যাঙ্কলেট টু রিপা, সে একটা তোমার গোল্ডের পায়েল উপহার দিছে, সে খুব দিল দরিয়া লোক। তাহলে পরিমণি গিফটস আর গোল্ডেন অ্যাঙ্কলেট রিপা। এখন যদি বলি ভার্ব কোনটা তুমি বুঝছো, যে ভার্ব হচ্ছে গিফট, বুঝে গেছে ভাই, উপহার দেওয়াটা ভার্ব এখানের মধ্যে। যদি বলি কি উপহার দিছে তখন তুমি বলবা গোল্ডেন অ্যাঙ্কলেট, কাকে উপহার দিছে তুমি বলবা রিপা। তাহলে দুটো অবজেক্ট পাই, কাকে দিল রিপাকে, কি দিল গোল্ডেন অ্যাঙ্কলেট, দুটো অবজেক্ট পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা দুটো বাক্যকে এখানের মধ্যে লিখলাম। আমরা লিখতে পারি পরিমণি গিফটস রিপা গোল্ডেন অ্যাঙ্কলেট, এভাবে লিখতে পারি পরিমণি গিফটস গোল্ডেন অ্যাঙ্কলেট টু রিপা, এভাবেও আমরা লিখতে পারি। কি ঘটনা দাঁড়াচ্ছে, কি উপহার দিছে গোল্ডেন অ্যাঙ্কলেট, তাহলে এটা আমাদের অবজেক্ট। কাকে দিছে, রিপাকে দিছে, এটা একটা অবজেক্ট। যেটা বস্তুবাচক, যেটা বস্তুবাচক সেই অবজেক্টটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আর যেটা ব্যক্তিবাচক তাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে গোল্ডেন অ্যাঙ্কলেট এটা ডিরেক্ট অবজেক্ট, রিপো হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে কিভাবে লিখলাম দেখো, আমরা নর্মালি দুটো অবজেক্টের মধ্যে যেটা ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্ট, ওকে আমরা আগে লিখতে পারি, পজিশনটা ওর আগে, অথবা একটা প্রিপজিশন যোগ করে ওকে আমরা লাস্টে নিতে পারি, আমরা ওকে আমরা লাস্টেও নিয়ে যেতে পারি। তাইলে আমরা এখানের মধ্যে দুইভাবে আমরা লিখতে পারবো। তাহলে আমরা কি করব, আমরা ইনডিরেক্ট অবজেক্টটাকে আগে বসাবো, ডিরেক্টটাকে পরে বসাবো, এভাবে লেখা যাবে। অথবা ইনডিরেক্ট অবজেক্টটাকে আমরা শেষে নিয়ে যেতে পারি একটা প্রিপজিশন যোগ করে। তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা বলি ইনডিরেক্ট, আর যেটা বস্তুবাচক সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তোমরা যদি লাস্ট কয়েকটা বিসিএস এর প্রশ্ন যদি দেখো, যে 46, 47, 48, 49, 50, আগে যখন আমি এই ক্লাসটা নিতাম তখন অনেকে প্রশ্ন করতো ইনবক্সে, বলতো ভাই আপনি প্রথম ক্লাসে এগুলো কেন পড়াইছেন, এগুলোকে আসবে পরীক্ষায়? আমার কাছে কোনো অ্যান্সার ছিল না যে আসলে কেন পড়াচ্ছি। আমি পড়াচ্ছিলাম আমার সুবিধার জন্য, যাতে আমি পরবর্তী ক্লাসগুলো আরাম করে নিতে পারি, আগে থেকে কিছু আইডিয়া ক্লিয়ার করে দিলাম, তাহলে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আরাম হবে। 46, 47, 48, 49, 50 প্রশ্ন যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই ক্লাসটার গুরুত্বটা কি। তাহলে এখন প্রশ্ন আসতেছে অনেক বেসিক গ্রামার থেকে, তুমি বেসিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনো কিনা, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ তুমি চিনো কিনা, এগুলো থেকে প্রশ্ন আসতেছে। ওকে, তাহলে কারো যদি মনের মধ্যে বিন্দু মতো সন্দেহ যায় আরিফিন ভাই কি পাগল হয়ে গেছে নাকি, এগুলো কি পড়াচ্ছে, সো তুমি যখন প্রশ্ন সলভ করতে যাবো তখন দেখবা যে এই জিনিসগুলো তোমার পদে পদে কত বেশি লাগতেছে। ওকে, আমরা বলছিলাম যে আমাদের ব্যক্তি সে হলো ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, আর যেটা বস্তু তার মানে যে অথবা এনিমেল হতে পারে, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। জ্যাক কটা ফিশ, ও একটা মাছ ধরছে, কি ধরছে, মাছ ধরছে, তাহলে আর ফিশ হচ্ছে অবজেক্ট। কেমন অবজেক্ট, কেমন অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচক না হলে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। গিভ হার দ্য ফিশ, তাকে মাছটা দাও, কাকে দাও, তাকে দাও, হারটা অবজেক্ট, কেমন অবজেক্ট, ব্যক্তিবাচক।
তাহলে এটা ইনডিরেক্ট অবজেক্ট। কুক উইদাউট সল্ট, লবণ ছাড়া রান্না করো। তাইলে এখানে দেখো উইদাউট হচ্ছে প্রিপোজিশন, সল্ট হচ্ছে নাউন। সল্টকে আমরা বলতে পারবো অবজেক্ট অব দ্য প্রিপোজিশন। তাহলে আরো একটা লাইন পেয়ে গেলাম, প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে তাকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট। আরো একটা জিনিস আমরা পেয়ে গেলাম। এই আইডিয়াটা কোথায় কাজে লাগবে সামনে তোমরা দেখবা। আমরা যখন জিরান পড়াবো তখন তুমি দেখবে প্রিপোজিশনের পরে বসে, সেই জন্য বলতেছি নাউন। তাই কেন নাউন, এখন তুমি ইজিলি আনসারটা পেয়ে গেলা। তাহলে আমরা কি কি জিনিস পড়ে ফেললাম, আমরা একটু করে সাবজেক্ট পড়ছি, একটু করে আমরা অবজেক্ট পড়লাম, একটু করে আমরা প্রিপোজিশন চিনলাম, একটু করে আমরা ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখলাম। যতটুকু আমি আলোচনা করছি এতটুকু যারা যারা বুঝছো তারা একটু লাভ রিয়েক্ট দাও, একটু লাভ রিয়েক্ট দাও যতটুকু আলোচনা করলাম। আর যারা বুঝো নাই, টেনশনের কোনো কারণ নেই, তুমি কালকে আবারও রেকর্ডিংটা একটু স্লো মোশনে দেখবা। আমি তো একটু তাড়াতাড়ি কথা বলতেছি কারণ আমাকে 2 ঘন্টায় অনেক কিছু পড়াইতে হবে, হ্যাঁ, সেই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। বাট তুমি যখন কালকে একটু প্রয়োজন একটু স্লো মোশনে রেকর্ডিংটা দেখবা অথবা স্লাইডগুলো পড়ে ফেলবা, তাহলে দেখবে তোমার অনেক ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আসো আমরা এখন কথা বলবো ফানিট ভার্সেস নন ফানিট। ভাই হঠাৎ করে ফানিট নন ফানিটের মধ্যে চলে আসলেন কেন? কারণ হচ্ছে ফানিট নন ফানিট না চিনলে আমরা জেরান্ড পার্টিসিপল বুঝবো না। এমনও হতে পারে 51 এর মধ্যে বলছে নিচের কোন এই সেন্টেন্সের কোন ভার্বটা ফাইনিট, এরকম প্রশ্ন আসতে পারে। চলো আমরা একটা সেন্টেন্স লিখলাম, দে আর প্লেইং ফুটবল। এখানে কয়টা ভার্ব দেখতে পাচ্ছি? সাবজেক্ট কোনটা হলো দে, কে খেলতেছে? তারা খেলতেছে, তাহলে দে হচ্ছে কিনা সাবজেক্ট। কি খেলতেছে? ফুটবল খেলতেছে, ফুটবল অবজেক্ট এখানের মধ্যে, তাহলে এটা হলো আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। দুটো ভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভার্ব নাম্বার 1, এটা হচ্ছে ভার্ব নাম্বার 2। আর কি আমরা বলতে পারি অক্সিলারি ভার্ব, প্লেইং কে বলতে পারি মেইন ভার্ব। আমার প্রশ্ন অক্সিলারি বা মেইন ভার্ব নিয়ে না, আমার প্রশ্নটা হচ্ছে এখানে কোনটা ফাইনাইট ভার্ব। যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে লাইক দাও, আর প্লেইং যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে লাভ দাও। এখানে আর যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে লাইক দাও, আর প্লেইং যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে লাভ দাও। হ্যাঁ, তোমরা যারা মিটে যারা আছো আমি বুঝতে পারছি তোমরা কোন দিকে আছো। তাহলে এখানে দুই পক্ষে আমি মতামত দেখতে পাচ্ছি। আমি মোটামুটি তোমাদের তোমাদের কিছু মানুষের মোটামুটি মতামত দেখলেই আমি বুঝে ফেলতে পারবো যে তুমি আসলে কোন দিকে এখানের মধ্যে যাচ্ছ। ওকে, আচ্ছা, তাইলে এখানে দুই পক্ষের লোকজন আছে, কেউ বলছে আর ফাইনিট, কেউ বলতেছে প্লেইং ফাইনিট। ফাইনিট ভাবে সংজ্ঞায় আমি একটু পড়া যাচ্ছি, দেখো তো। আমি যদি বলতাম এই সাবজেক্টটাকে আমি এই যে দেকে চেঞ্জ করে, দে হচ্ছে প্লুরাল, এটা চেঞ্জ করে আমি সিঙ্গুলার কোনো সাবজেক্ট এখানে ইউজ করি। আমি বললাম যে আমি এখানে হি বা সি দিলাম, হ্যাঁ, থার্ড পার্সনে থাকি, আমি সিঙ্গুলার একটা সাবজেক্ট আনলাম, হি বা সি আনলাম। এরপরে দেখো তো আমার প্লেইং যেখানে আছে, প্লেইং প্লেইং এর জায়গায় রয়ে যাবে, প্লেইং ফুটবল, প্লেইং প্লেইং এর জায়গায় রয়ে গেছে। আর ভাবটা চেঞ্জ হয়ে ইজ হয়ে গেছে, হি ইজ প্লেইং ফুটবল হয়ে গেছে। আচ্ছা, আরেকটা চেঞ্জ খেয়াল করো, এই সেন্টেন্সটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ আছে, তুমি এটা কি দেখে বুঝছো? কে বলবো ভাই আমি এখানে আর আর ভার্বের লগে আইএনজি দেখে বুঝছি। একা শুধু কি ভার্বের লগে আইএনজি দেখে বুঝছো? আমি একটা কাজ করি, আমি এটা পাস্ট টেন্সে লিখি, আমি লিখবো যে দে ড্যাশ প্লেইং ফুটবল। আমি এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে নিয়ে যাই। দেখো তো, আমি প্রেজেন্ট প্রোগ্রেসিভ থেকে পাস্ট প্রোগ্রেসিভে নিয়ে আসছি, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসছি। প্লেইং তো প্লেইং এর জায়গায় রয়ে গেছে, আর চেঞ্জ হয়ে ওয়ার হয়ে গেছে। তার মানে কি? টেন্স চেঞ্জ করলে আর ভাবটা চেঞ্জ হয়, সাবজেক্টের নাম্বার পার্সন চেঞ্জ করে, ধরো এখানে দিয়ে চেঞ্জ করে আমরা আই দেখলাম, ফার্স্ট পার্সনে দিলাম, তাহলে আর চেঞ্জ হয়ে এম হবে, কিন্তু প্লেইং এর কোনো চেঞ্জ হবে না। তার মানে কি বুঝতেছি আমরা এই যে আর যে ভার্বটা ও সাবজেক্টে ফলো করে, ফলো করার মানে কি, সাবজেক্টে যদি ডিসপ্লে চেঞ্জ হয় তাহলে ও চেঞ্জ হয়। সাবজেক্টটা আমরা যে ফার্স্ট পার্সনে নিয়ে যাই, আই দিলে এখানে এম হয়ে যায়। যদি সিঙ্গুলার দিই আমরা তাহলে এখানে আর হয়ে ইজ হয়ে যায়। টেন্স যদি চেঞ্জ করি আর চেঞ্জ করে ওয়ার হয়ে যায়। প্লেইং কোনোভাবে চেঞ্জ হয় না। তাহলে আমরা দুটো জিনিস, যেই ভার্বটা সাবজেক্টে ফলো করে এবং যেই ভার্বটা দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। ফাইনাইট ভার্ব চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যারা
প্লেইং কে ফাইনাইট ভার্ব বলছো, তুমি যে কারণে বলছো আমি সেটা বুঝছি। তুমি ভাবছো যে প্রিন্সিপাল ভার্ব মানে ফাইনাইট ভার্ব, আসলে না। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্বটা সাবজেক্ট আছে, মানে যে সাবজেক্টকে ফলো করে এবং যাকে দেখে টেন্স চেনা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর একটা এক্সাম্পল দিই, আমরা যদি বলি দ্য থিফ এসকেপড অ্যাগেইন, চোরটা আবারও পালাইছে। দেখো আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, তো এখানে আসলে একটা ভার্ব, তাহলে এটা কনফার্ম ফাইনাইট, এটা কোনো সন্দেহ নাই। সারা ইজ ক্রাইং উইথ জয়, সারা হচ্ছে আনন্দে কান্না করে দিচ্ছে, সে বিশেষ ক্যাডার হয়ে গেছে, আনন্দে কান্না করে দিচ্ছে। তাহলে দেখো এখানে দুটো ভার্ব আছে, একটা হলো ইজ, একটা হচ্ছে ক্রাইং। ইজ ভার্বটা দেখে তুমি বুঝছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ইজ ভার্বটাই সে হচ্ছে আমাদের এই সাবজেক্টকে ফলো করে। তুমি সারার এখানে নাম্বার চেঞ্জ করে দাও তো, তুমি এখানে দে লাগাই দাও তো, দে আর হয়ে যাবে, রাইট? তাহলে ইজ হচ্ছে এখানের মধ্যে আমাদের ফাইনিট। এখানে আমরা তিনটা সেন্টেন্স লিখলাম, যেগুলো ইজ হ্যাপি, এখানে একটা মাত্র ভার্ব, তাহলে এটা অবশ্যই ফাইনিট। আমরা জানি সিম্পল সেন্টেন্স একটা ফাইনিট ভার্ব থাকবে। হি পেইন্টেড দ্য ফেন্স, সে ফেন্সটাকে সে রং লাগাইছে, তাহলে পেইন্টেড এখানে ফাইনিট। পরের সেন্টেন্সে শি ওয়াজ ভার্নিশিং দ্য পেইন্টেড ফেন্স, সে পেইন্টেড ফেন্সের মধ্যে ভার্নিশ করছে, তা দুটো ভার্ব, একটা ওয়াজ একটা ভার্নিশিং। এই দুটার মধ্যে এটা যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কোনটা দেখে বুঝছো? ওয়াজ দেখে বুঝছো। আর ওয়াজ ভার্বটা তুমি সাবজেক্ট যদি শি কে চেঞ্জ করে দাও, ধরো তুমি পার্সন এখানে নাম্বার চেঞ্জ করে দিলা, শির বদলে দিয়ে দিলা, তাহলে ওয়াজ চেঞ্জ হয়ে যাবে এখানের মধ্যে। বা টেন্স চেঞ্জ করে দাও, ওয়াজ চেঞ্জ হয়ে এখানের মধ্যে তোমার ইজ বা আর হয়ে যাবে, ভার্নিশিং এর কোনো চেঞ্জ হবে না, তাহলে ওয়াজ এখানের মধ্যে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব এটা হইতে পারে প্রিন্সিপাল ভার্ব, এটা হইতে পারে অক্সিলারি ভার্ব। আমরা মাথা থেকে যদি ফেলে দেই যে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বই ফাইনাইট হবে, দ্যাট ইজ নট ট্রু। ফাইনাইট ভার্ব সে প্রিন্সিপাল ভার্ব হইতে পারে মানে মেইন ভার্ব, অথবা সে অক্সিলারিও হইতে পারে। আর নন ফাইনাইট ফরম্যাটে আমরা কাদেরকে কাদেরকে দেখব? নন ফাইনাইট ফরম্যাটে আমরা দেখতে পারবো ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, এদেরকে। আজকে ক্লাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল, তার মানে নন ফাইনাইট। নন ফাইনাইট গুলো আমরা কখন চিনবো? যখন আমরা প্রপারলি ফাইনাইট চিনবো তখন আমরা নন ফাইনাইটও আমরা চিনতে পারবো ইজিলি। তাইলে আমরা যদি প্রথম সেন্টেন্সটা তোমাদের আমি দিয়েছিলাম দে আর প্লেইং ফুটবল, এখানে কোনটা ফাইনাইট ভার্ব? তাহলে প্রথমে একটু কনফিউশন থাকলেও আশা করি এখন তোমাদের কনফিউশনটা কেটে গেছে। তাহলে এখানে আরটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং ফাইনাইট ভার্ব। আমরা কি বলতে পারি এটা ফাইনাইট অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আর। তাহলে প্লেইংটা কি? প্লেইংটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তো এটা যে পার্টিসিপল একটু পরে আসতেছে, এটা মাথার মধ্যে ঢুকানো লাগবে না, এটা একটু পরে আসতেছে, এটা কেন প্রেজেন্ট পার্টিসিপল পরে আসতেছে সেগুলো আমরা আসবো। তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। এখন হ্যাঁ, কেউ কেউ বলুন ভাই আমি আপনার আনসারে সন্তুষ্ট না, শুধু আর দেখা তো ভাই আমি টেন্স চিনি নাই, আমি তো ভাই প্লেইং যদি না থাকতো তাহলে তো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারতাম না, ভাই আমি আর প্লেইং এই পুরোটাকে আমি একটা কোনো নাম দিতে চাই। যখন আমরা একের অধিক ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে যাব, তাহলে একের অধিক ওয়ার্ড যদি থাকে আমরা সেটাকে বলি ফ্রেজ। ফ্রেজ হলো শব্দগুচ্ছ, ফ্রেজের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ। তাহলে যেহেতু এখানে আর এম প্লেইং দুটো ওয়ার্ড আছে, আমরা বলতে পারবো আর প্লেইং এটা একটা ভার্ব ফ্রেজ। আরো ক্লিয়ার করে বলতে গেলে এটা হচ্ছে ফুল ফাইনাইট ভার্ব ফ্রেজ। এখন ফ্রেজ এবং ক্লজটা আজকের জন্য তোলা থাক, এটা আজকের আলোচনার বিষয় না, এটা হলো নেক্সট ক্লাসে পড়বো ফ্রেজ এবং ক্লজ কোনটা কি জিনিস। তাহলে ফ্রেজ ক্লজটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। আজকে শুধুমাত্র শিখলাম যে ফ্রেজ মানে হচ্ছে একের অধিক ওয়ার্ড, এটুকু শিখলাম আমরা শুধু, হ্যাঁ, বাকিটুকু আমরা পরের ক্লাসে গিয়ে আমরা কথা বলবো। আমরা শুধু শিখলাম এখানে ফাইনাইট হচ্ছে আর, আর প্লেইং হচ্ছে নন ফাইনাইট, এবং এই প্লেইংটাতে পার্টিসিপল সেখানে আমরা আসতেছি, এইটা আমার তোলা থাকুক, এটা আমরা একটু পরে আসতেছি এখানের মধ্যে। আসো তার আগে আমি দুটো কথা বলছি, একটা অক্সিলারি একটা প্রিন্সিপাল ভার্ব। কারো কারো মনের মধ্যে প্রশ্ন আসছে ভাই এই দুটো জিনিস একটু ভুলে গেছে, এটা আলোচনা করেন। তাহলে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যে হলো প্রধান ভার্ব, যেটা দ্বারা বাক্য, যেটা ছাড়া বাক্য সম্পূর্ণ হতে পারবে না, সে হলো প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি কোনটা? ওর কাজ হলো প্রিন্সিপাল ভার্বকে হেল্প করা, কেন? টেন্স ফরমেশনের জন্য। তাহলে ডাবল ওয়ার্ড ভার্ব যদি থাকে সেখানে আমাদের প্রথম ভার্বটা থাকে সাধারণত অক্সিলারি ভার্ব, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব কি জিনিস? সে হচ্ছে মেইন ভার্বের পূর্বে বসে টেন্স ফিক্স করতে হেল্প করে আমাদের, ওর কাজ হলো টেন্স ফিক্স করা। ক্লিয়ার? আমরা যদি বলি সে সিংস ওয়েল, সে খুব ভালো গান গায়, তাহলে সিংস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা ভার্ব আছে এখানের মধ্যে, সিঙ্গেল ওয়ার্ড ভার্ব। হ্যাঁ, আমরা যদি বলি হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি, এই হ্যাপি কি অক্সিলারি? না, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব।
তাহলে ইজ এখানে প্রিন্সিপাল ভার্ব, সিং সেকেন্ড প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, এবারে হি ইজ রিডিং আ বুক, এইখানে ইজটা কি করছে, প্রিন্সিপাল ভার্বকে টেন্স ফিক্স করতে হেল্প করছে। তো ইজ হচ্ছে এখানে অক্সিলারি, রিডিং হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। যদি ফানিট নন ফানিট সেন্সে যদি বলি, তাহলে ইজ এবং রিডিং, ইজ হলো 1 নাম্বার আর রিডিং হচ্ছে 2 নাম্বার ভার্ব। ইজ যদি ফানিট হয় লাভ দাও, আর রিডিং যদি ফানিট হয় তাহলে লাইক দাও। কোনটা ফানিট এখানের মধ্যে? ইজ ফানিট হলে লাভ দাও। এই যে সবাই এখন পেরে গেছো, বাহ সাবাস, এখন সবাই বুঝে গেছে ইজিলি। ইজ হচ্ছে এখানে ফানিট ভার্ব, রিডিং হচ্ছে নন ফানিট। আবার যদি একটু পিছনে যাই, বলছিলাম আজকে ক্লাসে আমি তোমাদেরকে আস্তে আস্তে গল্পের মাধ্যমে আমি তোমাদের এখানে নিয়ে আসব। তাহলে ফানিট বাদ দিলে যে ভাবটা থাকবে ওটা নিয়ে আজকে আমাদের কাজ কারবার। এই জন্য ফানিটটাকে আগে ফালাই দাও, তাহলে তুমি ইজিলি নন ফানিটটা চিনতে পারবা। তাহলে আমাদের আসলে বের করতে হবে সামনে ক্লাসে যে রিডিংটা এখানের মধ্যে সে কি নন ফানিটের কোন ফর্মে আসে, সে এটা আমরা আলোচনা করব। নেগেটিভ সেন্টেন্স যদি বলি, শি ডাজ নট লাইক কফি। আমরা জানি যে 12টা টেন্সের মধ্যে আমরা যে কোনো টেন্সে যদি আমরা নেগেটিভ করতে চাই অ্যাফার্মেটিভ থেকে একটা নট লাগাই দিলে হয় কার লগে, অক্সিলারির লগে। এখন দুটো টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, একটা হলো পাস্ট সিম্পল। এই দুটো টেন্সের মধ্যে ডিরেক্ট কোনো অক্সিলারি নাই এখানের মধ্যে। তাহলে এদেরকে আমরা কেমন নেগেটিভ করি? প্রেজেন্ট সিম্পলকে নেগেটিভ করার জন্য আমরা ডু নট অথবা ডাজ নট ইউজ করি, আর পাস্ট সিম্পলকে নেগেটিভ করার জন্য আমরা ডিড নট আমরা ব্যবহার করি। বাকি 10টা টেন্সের মধ্যে আমরা অক্সিলারির সাথে নট লাগাই দিলে সেটা নেগেটিভ হয়ে যায়। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ হচ্ছে শি লাইকস কফি। যখন নেগেটিভ করব, যেহেতু এখানের মধ্যে লাইকস আমার কেন এস বাই এস যুক্ত হয়েছে, কারণ সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে আমরা এখানে ডাজ নট নিয়ে আসবো, তাহলে বলবো শি ডাজ নট লাইক কফি। এখানে এই ডাজটা হচ্ছে আমাদের অক্সিলারি, ওকে, আর এই লাইকটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। এখন অক্সিলারি আবার দুই রকমের আছে, যেগুলো টেন্স ফিক্স করে সেগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি বা টেন্স অক্সিলারি। এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি বা টেন্স অক্সিলারি। আর কি কি আছে যারা আমাদের ক্রিয়া সম্পাদনের মোড বা ধরন বোঝায়, যে এটা দ্বারা কি আদেশ, উপদেশ, কমান্ড কি বোঝাচ্ছে, এই ধরনের মোড বোঝার জন্য হেল্প করে, এইগুলো বলা হয় মোডাল অক্সিলারি। আর এই মোডাল অক্সিলারি নিয়ে পুরো একটা ক্লাস আছে আমাদের। কোথায় আমরা মাস্ট ইউজ করি, কোথায় মে ইউজ করি, কোথায় ক্যান ইউজ করি, কোথায় কুড ইউজ করি, কোথায় মাইট ইউজ করি, এটার উপরে পুরো একটা ক্লাস আছে মোডাল ভার্বের উপরে। তাহলে এইটাও আমরা সামনে পূর্ণাঙ্গ একটা ক্লাস আমরা এটার উপরে পেয়ে যাবো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিসিএস এর জন্য। আসো এই পুরো বাক্যটা নিয়ে আমরা এখন একটু গবেষণা করব। তোমরা যখন কম্পিউটারে প্রথম টাইপ শিখো তখন একটা বাক্য লিখতে বলে, বা একটা বাক্য লিখে আমরা টাইপিং শিখি। সে বাক্যটা হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। এই বাক্যটা কেন প্র্যাকটিস করি? কারণ এই বাক্যটার মধ্যে ইংলিশ অ্যালফাবেটের 26টা অ্যালফাবেট এখানের মধ্যে আছে, তাই না? ওকে, তাইলে এইখানের সাথে আমরা একটু কিছু কথা যুক্ত করলাম। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, যে লেজি ডগের উপর দিয়ে সে জাম্প করছে, সেই লেজি ডগটা হু বাট লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি। ওয়াও, এই পুরো সেন্টেন্সটাকে নিয়ে চলো একটু গবেষণা করি। এইখানে আমরা আগে ফাইন্ড আউট করে ফেলা ট্রাই করব এই পুরো সেন্টেন্সটার মধ্যে ভার্ব কে কে আছে। আগে নাউনগুলো আগে বের করে ফেলি। হ্যাঁ, নাম আছে কি? ফক্স আছে, ডগ আছে, সারপ্রাইজ। সারপ্রাইজ হচ্ছে একটা অনুভূতির নাম, ফক্স এবং ডগ জন্তুর নাম। তাইলে নাম বোঝাই যে ওয়ার্ডগুলো দ্বারা, এগুলো হচ্ছে নাউন। দেখি তো আমরা এই ফক্স এবং ডগ সম্পর্কে কোনো তথ্য দেয় কিনা কেউ। না, তথ্যের আগে যাই, এদের রিপ্লেস করবো আমরা। তাইলে আমার দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, হু যে বার্ক করছিল, যে চিল্লাইছিল লাউডলি, ইন সারপ্রাইজ বিস্ময়ের সাথে এবং জয়ফুলি এবং আনন্দের সাথে সে চিল্লাইছিল। ওয়াও, এই যে হু যে ওয়ার্ডটা, তাহলে হু এখানে কার পরিবর্তে বসছে? হুটা আসলে কাকে নির্দেশ করছে? হুটা নির্দেশ করছে লেজি ডগরে নির্দেশ করছে। তাহলে যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বসে তাতে বলা হয় প্রোনাউন। তাহলে ফক্স ডগ এটা হচ্ছে নাউন, আর নাউনের পরিবর্তে বসছে এখানে মধ্যে হু বসছে ডগের পরিবর্তে, হুটা হচ্ছে আমাদের প্রোনাউন। এবার আমরা দেখি আমাদের এই যে কুইক ব্রাউন এবং লেজি,
এই যে কুইক এবং ব্রাউন এই দুটো ওয়ার্ড কি করছে, ফক্সে মডিফাই করছে। মডিফাই করা মানে কি, ফক্স এর কোন একটা ক্যারেক্টারিস্টিক বুঝাইছে। এটা কেমন ফক্স, এটা ব্রাউন ফক্স, এটা বাদামি ফক্স, এটা খুব দ্রুত গতির ফক্স। তাহলে এই ফক্সটা খুবই কুইক ফক্স, এই ফক্সটা খুব ব্রাউন ফক্স। তা যে সকল ওয়ার্ড নাউন সম্পর্কে তথ্য দেয়, তথ্য দেওয়া মানে মডিফাই করা, তা যে সকল ওয়ার্ড নাউনকে মডিফাই করে তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ। এটা দেখো লেজি ডগ, তো লেজি ওয়ার্ডটা ডগরে মডিফাই করছে, লেজি হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন এবং নাউনের খালতা বয় প্রোনাউনকে মডিফাই করা। সামনে এই কথাগুলো আর অসংখ্যবার আসবে, আজকে ভালো করে কানের মধ্যে ঢুকে ফেললা। তাহলে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, আর কাউকে সে মডিফাই করতে পারবে না। ক্লিয়ার? এবার আমরা একটু যাই আমাদের এই যে কুইক ব্রাউন ফক্স, এই কুইক ব্রাউন ফক্সটাকে আমরা নির্দিষ্ট করে বললাম। এই যে কুইন ব্রাউন ফক্স, কোন কুইক ব্রাউন ফক্সটা নির্দিষ্টতা দান করলাম। এই যে দা ওয়ার্ডটা দ্বারা আমরা কুইক ব্রাউন ফক্সকে নির্দিষ্ট করে বললাম, এই কুইক ব্রাউন ফক্সটা। তাহলে দা ওয়ার্ডটা দ্বারা আমরা কুইক ব্রাউন ফক্সকে নির্দিষ্টতা দান করলাম। এই ওয়ার্ডটাকে বলা হয় ডিটারমিনার। এই ডিটারমিনারটা আমরা নাউনের চ্যাপ্টারে আরো বিস্তারিত পড়বো। আসো, জাম্পড এবং বার্ক এগুলো হচ্ছে ভার্ব, ক্রিয়াপদ। এবার আমরা বের করার ট্রাই করি আমাদের যে, আমরা যখন বলতেছি যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, হু বার্কড, যে চিল্লাচ্ছিল, গর্জন করতেছিল, কিভাবে, লাউডলি, কিভাবে, জয়ফুলি। তাহলে ক্রিয়াপদটা কিভাবে সংঘটিত হচ্ছে, যে ওয়ার্ডগুলো বোঝাই সে ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডভার্ব। ভাইয়া অ্যাডভার্ব কি শুধুমাত্র ক্রিয়াপদকে বিশেষিত করে? না, অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া যে কাউকে, নাউন প্রোনাউন ছাড়া যেই কাউকে, ইভেন একটা প্রিপোজিশনকে, ইভেন একটা ইন্টারজেকশনকে মডিফাই করতে পারে। তাইলে আমরা না পেছায় বলতে পারি অ্যাডজেক্টিভ হচ্ছে শুধু নাউন প্রোনাউনকে মডিফাই করে, শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করে। নাউন প্রোনাউন ছাড়া বাকি যে 6টা পার্টস অফ স্পিচ আছে এদের সবাইকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্বের স্পেকট্রামটা অনেক বিশাল। প্রত্যেকটা আইডিয়া সামনে আবার আসবে, আমি আবার ধরবো তোমারে, বলবো এটা কেন অ্যাডভার্ব, এটা কেন অ্যাডজেক্টিভ। তুমি তখন বলতে পারবে না এটা কেন অ্যাডজেক্টিভ, এটা কেন অ্যাডভার্ব। এবার আসো, কিছু ওয়ার্ড আমরা এখন আলোচনা করি নাই। ডাটা ডিটারমিনার, রাইট? ডাটা হচ্ছে ডিটারমিনার। এখন দেখো তো, এই যে আমার এই যে কুইক ব্রাউন ফক্সটা সে জাম্প করছে লেজি ডগের উপর দিয়ে। আমি যদি বলতাম দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড দ্য লেজি ডগ, তো লেজি ডগ জাম্প দ্য লেজি ডগ, এটাকে উপর দিয়া না নিচ দিয়া, কোন দিক দিয়ে জাম্প করছে কিছুই বোঝা যাচ্ছে না। এই ওভার ওয়ার্ডটা দ্বারা তুমি বুঝছো যে এই জাম্প করার কাজটা লেজি ডগের কোন দিক দিয়ে সংঘটিত, উপর দিয়ে নাকি নিচ দিয়া, কোন দিক দিয়ে হয়েছে। তাহলে এই ওভার ওয়ার্ডটা কি করছে, আমার দ্য লেজি ডগ রে বাক্যের সাথে কানেক্টেড করে দিছে। তাহলে ওভারকে আমরা বলতে পারি এটা প্রিপোজিশন। ক্লিয়ার? দেখো তো, তাহলে ওভার এবং ইন কার আগে বসছে, নাউনের আগে বসছে, নাউনের আগে বসছে, নাউনের আগে বসে বাক্যের আদার পার্টসের সাথে কানেকশন ঘটা দিছে। ওভার এবং ইনকে আমরা বলবো প্রিপোজিশন। এবার সে এন্ড ওয়ার্ডটা কি করছে, এন্ডটা কি করছে আমাদের সিমিলার টাইপ জিনিস। সেটা হতে পারে বাক্যের মধ্যে দুটো ওয়ার্ড হতে পারে, দুটো ফ্রেজ হতে পারে, দুটো ক্লজ হতে পারে। এদিকে জোড়া লাগেছে গিট্টু, নাট বল্টু। তাহলে প্রিপোজিশন শুধুমাত্র একটা নাউন বা প্রোনাউনকে বাক্যের আদার পার্টসের সাথে কানেকশন করে দেয়। অন্যদিকে বাক্যের মধ্যে দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ, দুটো ক্লজ, এদের মধ্যে যে জাংশন করে দেয় তাকে বলা হয় কনজাংশন। তাহলে আমার এখানে এই যে ইন সারপ্রাইজ এবং জয়ফুলি এই দুজনের মধ্যে কানেকশন যে করে দিছে সে হলো এন্ড, জাংশন করে দিছে। তাহলে কনজাংশন হলো জাংশন করে দেয়। আর একটা ওয়ার্ড বাকি আছে ওয়াও, এটা দ্বারা কোনো একটা আশ্চর্য, কোনো একটা অনুভূতির প্রকাশ, এটা কোনো কিছু মিন করে না। ওয়াও, হ্যাঁ। তাহলে যেগুলো দ্বারা আমরা কোনো একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে, ডিটারের কোনো মিনিং নাই, এগুলোকে বলা হয় ইন্টারজেকশন, বিস্ময়সূচক শব্দ এগুলো। তাহলে আমরা একটা সেন্টেন্স থেকে মোটামুটি 8টা পার্টস অফ স্পিচ আমরা এখানে দেখে ফেললাম। কিন্তু এটা ট্রু, এখানে অনেক কিছুই
তোমার আমরা অনেক ডিটেলসে পড়বো। তাহলে অ্যাডজেক্টিভের জন্য আলাদা ক্লাস হবে, নাউন প্রোনাউন ডিটারমিনেন্ট আলাদা ক্লাস হবে, প্রিপোজিশনের উপর দুটা ক্লাস হবে, এটার উপর দুটা ক্লাস তোমরা পাবা, অ্যাডভার্বের উপর তো ক্লাস তো পাবা, কনজাংশনের উপরে পুরো একটা ক্লাস পাবা। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস তোমার আবার আসবে। আজকে আমরা শুধুমাত্র আইডিয়া দিয়ে যাচ্ছি যে কোনটা কি জিনিস কোনটা কি জিনিস। তাহলে আজকে ক্লাসটা তুমি ধরতে পারো, সামনের ক্লাসগুলো তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। আমি যদি একটু সামারি যদি করে দেই, যেটা তোমার একটু আমি যেটাকে একদম আমি সামনে তোমার থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে প্রিপোজিশন কার আগে বসে, নাউন বা প্রোনাউন। অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডভার্ব কাকে কাকে করে, নাউন প্রোনাউন ছাড়া বাকি সবারই মডিফাই করতে পারে। এই কথা হলো 3 লাইন, এই 3 লাইন মাথায় রাখলে আমার জন্য ক্লাসটা নিয়ে সোজা হবে। এই 3 লাইন মাথায় কাতে কাতে থাকবে। প্রিপোজিশন বসবে নাউন বা প্রোনাউনের আগে, অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে, বাকি সবাইকে মডিফাই করবে অ্যাডভার্ব। 3টা লাইন যার মাথায় থাকবে আমার জন্য ক্লাসটা নিয়ে সোজা। যারা মনে থাকবে তারা একটু লাভ রিয়েক্ট দাও। ওকে, বাহ, সবাই লাভ রিয়েক্ট দিচ্ছ, তাহলে তো আজকে ক্লাস তো শেষ, আর কিছু লাগবে না। 3 লাইন পারলে ক্লাস মজা, এই 3 লাইন পারলে ক্লাস শেষ। এই 3 লাইন যারা বুঝছো শেষ আজকের ক্লাস, মোটামুটি বুঝে গেছো ক্লাস সবই। আসো এখন আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। অলরেডি মডিফায়ার তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। আমি বলছি মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ, মডিফায়ার হতে পারে অ্যাডভার্ব। এই দুজনের কাজ হলো অন্যের সম্পর্কে তথ্য দেয়া, অন্যকে আরো বিশেষায়িত করা, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝানো। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের ওর ক্যারেক্টার, ওর দোষ, ওর গুণ, ওর অবস্থা, ওর সংখ্যা, ওর পরিমাণ সোজা বাংলায় মডিফাই করে নাউন বা প্রোনাউনকে। আর অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে সকল ওয়ার্ড সেই ফ্রেজ বা ক্লজ হতে পারে। এটা নেক্সট ক্লাসের জন্য তোলা থাক যে হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ ক্লজ। তা যে সকল ওয়ার্ড তারা ফ্রেজ ক্লজ হতে পারে, অন্য কোনো ওয়ার্ডের অর্থ থেকে মডিফাই করে তাদেরকে বলা হয় মডিফায়ার। এখন যাকে মডিফাই করে, যাকে মডিফাই করে সে তো নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে মডিফায়ারকে আমরা কি নাম দিব ডিপেন্ড করবে সে কাকে মডিফাই করতেছে। প্রথমত মডিফায়ার কাছে তথ্য আছে, হ্যাঁ। সেকেন্ড, মডিফিকেশনের জন্য একটা হেডওয়ার্ড লাগবে, মডিফিকেশনের জন্য একটা হেডওয়ার্ড লাগবে। তাহলে কাকে মডিফাই করে সেটার উপরে ডিপেন্ড করবে যে মডিফায়ারকে কি নাম দিব। তাহলে মডিফায়ার হইতে পারে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমরা কি ওকে অ্যাডজেক্টিভ ডাকবো নাকি অ্যাডভার্ব ডাকবো ডিপেন্ড করবে সে কাকে মডিফাই করে, হেডওয়ার্ডটার উপরে। তাহলে হেডওয়ার্ডটা যদি নাউন অথবা নাউনের খালতা বাই প্রোনাউন হয় তখন মডিফায়ারটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। অপরদিকে হেডওয়ার্ডটা যদি নাউন প্রোনাউন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন যে কোনো কিছু হইতে পারে, হেডওয়ার্ডটা যদি নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ হয় তাহলে মডিফায়ারটাকে আমরা বলবো সে হলো অ্যাডভার্ব। হেডওয়ার্ডটা দেখে আমরা মূলত মডিফায়ারকে চিনতে পারি। হ্যাঁ, ধরো এখানে আমরা বললাম এই কার্টুনটা ও কি ছেলে নাকি মেয়ে তুমি বুঝতেছো না, তাহলে তুমি এখানের মধ্যে কি করলা, এখানের মধ্যে হচ্ছে ছেলে আর ও হচ্ছে মেয়ে। হ্যাঁ, তুমি দেখলা যে এই কার্টুনটা যদি সে মেয়ের দিকে আকর্ষিত হয়েছে তাহলে বুঝছো ওলে ছেলে, তখন তুমি বুঝলা যে ও ছেলে। আরো ছেলের দিকে আকর্ষিত হয়েছে তাহলে বুঝবো ও মেয়ে, তাই না? এখন আরো অনেক কিছু হইতে পারে, সেদিকে আমরা না যাই। ওকে, তাহলে আমরা মূলত হেডওয়ার্ড দিয়ে আমরা চিনবো কে অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব। আমি তোমাদের মেহরবানি করে একটা জিনিস মনে করাই দিই, মনে হচ্ছে আরফিন ভাই এগুলো কি পড়াচ্ছে, এগুলো এত সোজা, বিসিএস এ এই জিনিসগুলোই আসে। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তুমি কনফার্ম এরকম 2 নম্বর এখান থেকে পেয়ে যাবে। সামনে আমি দেখবো পরীক্ষার মধ্যে কি প্রশ্ন আসছে। হ্যাঁ, আসো এই বাক্যটা নিয়ে গবেষণা করি। শীর্ষে গ্রিন ম্যাঙ্গো, সে একটা কাঁচা আম খাই। তাহলে ম্যাঙ্গোটা আমাদের হেডওয়ার্ড। কেমন ম্যাঙ্গো? গ্রিন ম্যাঙ্গো। কেমন ম্যাঙ্গো? গ্রিন ম্যাঙ্গো। হ্যাঁ, তাহলে এই যে গ্রিন ওয়ার্ডটা সে ম্যাঙ্গোরে মডিফাই করছে, হেডওয়ার্ডে মডিফাই করছে। তাহলে এই যে ম্যাঙ্গো, যেহেতু ম্যাঙ্গো নাউন, নাউনকে মডিফাই করার কারণে গ্রিনটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেই মডিফায়ারকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এবার প্রশ্ন করলাম গ্রিন মানে কতটা গ্রিন, বললাম আমরা ভেরি গ্রিন। তাহলে এইবার গ্রিনকে মডিফাই করছে আবার ভেরি, বাঁকার ছিল শিটস আ গ্রিন ম্যাঙ্গো।
তাহলে ম্যাঙ্গোকে মডিফাই করার কারণে গ্রিনটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এবার কেমন গ্রিন? ভেরি গ্রিন। কেমন গ্রিন? ভেরি গ্রিন। এই ভেরি ওয়ার্ডটা সে আবার গ্রিনকে মডিফাই করে। তাহলে তো একটু আগে বললাম গ্রিন যেটা অ্যাডজেক্টিভ, এই গ্রিন যেটা অ্যাডজেক্টিভ, গ্রিনকে মডিফাই করার কারণে ভেরি হয়ে গেল, গ্রিনকে মডিফাই করার কারণে ভেরি হয়ে গেল, ভেরি হয়ে গেল অ্যাডভার্ব। কারণ আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া বাকি যে কাউকে মডিফাই করতে পারে। তাইলে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে অ্যাডভার্ব, ভার্বকে যে মডিফাই করে সে অ্যাডভার্ব, অন্য একটা অ্যাডভার্বকে যে মডিফাই করে তাও অ্যাডভার্ব। শুধুমাত্র নাউন প্রোনাউন কিছু মডিফাই করতে পারে না, বাকি সবাই কিছু মডিফাই করতে পারে। তাই সে ইটস এ ভেরি গ্রিন ম্যাঙ্গো। এখানে এই ম্যাঙ্গোটা আমার হেডওয়ার্ড, সে নাউন। নাউনকে মডিফাই করার কারণে গ্রিন টু অ্যাডজেক্টিভ, আর গ্রিনকে মডিফাই করার কারণে, তখন অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে ভেরি হয়ে গেল অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, আর একটা বাক্য বলি। হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াইতে পারে। রানটা ভার্ব। এখন যদি প্রশ্ন করি এই ফার্স্ট ওয়ার্ডটা তাহলে কি, তখন তুমি বলবা এই ফার্স্ট ওয়ার্ডটা কি করতেছে এখানের মধ্যে, সে কেমন ভাবে বা কিভাবে দৌড়াই এটা নির্দেশ করতেছে। তাইলে এই ফার্স্ট ওয়ার্ডটা আসলে রানকে মডিফাই করে, এই ফার্স্ট ওয়ার্ডটা রানকে মডিফাই করে। তারপর রান হেড ওয়ার্ড, রানকে মডিফাই করে ফার্স্ট ওয়ার্ডটা। যেহেতু রান ভার্ব, ভার্বকে মডিফাই করার কারণে ফার্স্ট হয়ে গেল অ্যাডভার্ব। তাইলে রান যেহেতু আমাদের হেড ওয়ার্ড, রানকে মডিফাই করার কারণে ফার্স্ট হয়ে গেল অ্যাডভার্ব। তো রান যেহেতু ভার্ব সেই জন্য ফার্স্ট অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মুখস্থ করা যাবে না, ফাংশন দেখে দেখে চিনতে হবে বাক্যের মধ্যে তার ফাংশন কি, সে কাকে মডিফাই করছে, এর ভিত্তিতে আমরা বুঝতে পারবো। এবার যদি বলি যে হি ক্যান রান ফাস্ট, ঠিক আছে, ফাস্ট অ্যাডভার্ব। এবার যদি বলি কতটা ফাস্ট, তখন তুমি বলবা ভেরি ফাস্ট। তাহলে একটু আগে তোমরা বলছো যে ফাস্ট হলো অ্যাডভার্ব, এইবার ফাস্টকে মডিফাই করছে ভেরি। কেমন দ্রুত? ভেরি ফাস্ট, খুবই দ্রুত। যেহেতু ফাস্ট এই অ্যাডভার্বকে মডিফাই করছে ভেরি, এই ফাস্ট ইজ হেড ওয়ার্ড, তাহলে ফাস্টকে মডিফাই করছে ভেরি। ফার্স্ট ইজ হেড ওয়ার্ড, যেহেতু একটু আগে বলছো যে ফার্স্ট অ্যাডভার্ব, তাহলে ফার্স্ট অ্যাডভার্বকে মডিফাই করার জন্য ভেরিকে আমরা কি বলবো? ভেরিকে আমরা কি অ্যাডজেক্টিভ বলবো নাকি অ্যাডভার্ব বলবো? যদি অ্যাডভার্ব হয় তাহলে লাভ দাও, আর অ্যাডজেক্টিভ বলে লাইক দাও। যেহেতু ফার্স্ট এখানে অ্যাডভার্ব, ফার্স্টকে মডিফাই করার কারণে, ফার্স্ট যেহেতু অ্যাডভার্ব, ফার্স্টকে মডিফাই করার কারণে ভেরিকে বলবো সেও অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্বটা নাউন প্রোনাউন ছাড়া বাকি যে কাউকে মডিফাই করতে পারে। তাহলে পুরো বাক্যটা কি হলো? হি ক্যান রান ভেরি ফাস্ট। রান হচ্ছে ভার্ব, রানকে মডিফাই করার কারণে ফার্স্ট হলো অ্যাডভার্ব, আর ফার্স্টকে মডিফাই করার কারণে ভেরি হলো আরেকটা অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, এবার দেখো তো 48 এ প্রশ্ন আসছে, শি ওয়ার্কস হার্ড, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? 48 এ আসছে। এখন এখানে এই হার্ড ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে লাভ রিয়েক্ট দাও, যদি অ্যাডভার্ব হয় তাহলে লাইক দাও, আর যদি নাউন হয় তাহলে স্যাড দাও, তাহলে স্যাড দাও। কোনটা বলো এবার? তাহলে যারা মনে করছো যে ভাইয়া আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলো কি পরীক্ষা আসে, এগুলাই পরীক্ষা আসে। দেখছো, বেসিক ক্লিয়ার থাকলে ইংলিশ আসলে কোনো ব্যাপার না। এই যে তোমরা কিছু ব্যক্তির ক্ষেত্রে শুনো যে আমি বিসিএস এর জন্য কোনো কিছু পড়ি নাই, মাত্র 1-1.5 মাস পড়ছি, 3 মাস পড়ছি, হ্যাঁ আমি প্রিলি পাস করে গেছি 1-1.5 মাস পড়ে, কেমনে? তাহলে দেখো এটা যার বেসিক ভালো ও তো এটা না পড়লেও পারবে। এইভাবে কিছু লোকজন যাতে বেসিক ভালো ওরা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1.5 মাস পরে প্রিলি পাস করে। বিসিএস হলো বেসিক কার কত স্ট্রং আছে। তাহলে এখানের মধ্যে এই যে হার্ড যে ওয়ার্ডটা, এই আন্ডারলাইন ওয়ার্ডটা তাকে মডিফাই করে, ওয়ার্ককে মডিফাই করতেছে। যেহেতু ওয়ার্ক হচ্ছে আমাদের ভার্ব, সেই জন্য ওয়ার্ক ভার্বকে মডিফাই করার কারণে হার্ড হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। সে ওয়ার্ক, কেমন ওয়ার্ক করে? সে অনেক কঠিন ওয়ার্ক করে, কঠোর পরিশ্রম করে। সে কেন পরিশ্রম করে? কঠোর পরিশ্রম সে করে। তাহলে হার্ড যেহেতু ওয়ার্ককে মডিফাই করে সেজন্য সে অ্যাডভার্ব। তাহলে তাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ইংলিশের কোনো কিছুই, নো মুখস্থ। বুঝলে খুবই সহজ গ্রামার, তুমি গ্রামারে 12 কনফার্ম করতে পারবে যদি বুঝো। হ্যাঁ, মুখস্থ হচ্ছে তোমার ভোক্যাব, এটা মুখস্থ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট মুখস্থ,
প্রেসিডিয়াম মুখস্থ, পুরোপুরি মুখস্থ না। এই বছর আমরা ম্যারাথন ক্লাস নিব, তো সেখানে আমি দেখাবো যে মুখস্থ না করে ভোকাব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট অনেক ভালো করা যায়। এই 3 থেকে 4 নম্বর আমি জানি এখানের মধ্যে অনেক বেশি মুখস্থবিদে প্রভাব ফেলে, কিন্তু বেসিক গ্রামার কিন্তু মুখস্থ না, তোমাকে বুঝতে হবে। দেখো আমরা কি কি আইডিয়া পড়লাম, আমরা সাবজেক্ট চিনলাম, আমরা অবজেক্ট চিনলাম, আমরা পাওয়ারলেস সাবজেক্ট এবং পাওয়ারফুল সাবজেক্ট পড়লাম, একটু করে বোঝার চেষ্টা করছি আমরা অ্যাডজেক্টিভ কি জিনিস, অ্যাডভার্ব কি জিনিস। তবে বিস্তারিত কোনো বিষয় আমরা পড়ি না, কারণ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ক্লাস হবে, নাউন প্রোনাউন ডিটারমিনার সবই আলাদা আলাদা ক্লাস হবে, প্রিপোজিশনের উপর 2টা ক্লাস হবে তোমাদের। তো আজকে ক্লাসে আমার আর ডিটেলস সুযোগ না, জাস্ট জিনিসটা কি জিনিস এটা বলছি শুধুমাত্র, আজকে শুধুমাত্র আমি একটু আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, ওই যে উদ্দীপকের যেটা জ্ঞানমূলক প্রশ্ন আর কি, জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করতেছে এখানে। যদি এতক্ষণ আলোচনা বুঝে থাকো, একটু মেহরবানি করে বলো হি উইল কাম এই জায়গার মধ্যে তুমি কোনো অবজেক্ট বসাইতে পারবে কিনা। যারা ইয়েস পার্টি তারা লাভ দাও, তারা লাভ দাও, আর যারা নো পার্টি তুমি লাইক দাও, নো পার্টি লাইক দাও। আর যারা গুগল মিটে আসো, যারা ইয়েস পার্টি হ্যান্ড রেজ করলে হবে, ইয়েস পার্টি হ্যান্ড রেজ করো, নো পার্টি চুপ করে বসে থাকো। 4জন হ্যান্ড রেজ করে ফেলেছে, দেখছো। একটু আগে যে বলছিলাম যে যতটা মনে হয়, যতটা মনে হয় আমাদের জিনিসটা আসলে সামনে আমি আস করলে ততটা সোজা না। কেউ কেউ বলছো এখানের মধ্যে অবজেক্ট নিতে পারে, কেউ কেউ বলে ফেলছো। দেখো তো আমি আবার স্মরণ করে দিতে চাই, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি আনসার পাও তুমি, হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে যদি আনসার যদি পাও, ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে যে আনসার যদি পাও, তাহলে অবজেক্ট আছে। তাহলে হি উইল কাম, সে আসবে। সে কি আসবে, কোনো অ্যান্সার আছে? কোনো অ্যান্সার নাই। সে কাকে আসবে, কোনো অ্যান্সার নাই। যেহেতু এখানে আমরা ভার্বকে কি বা কাকে প্রশ্ন করলে কোনো অবজেক্ট পাই না, সুতরাং এই বাক্যের মধ্যে কোনো অবজেক্ট বসবে না। তাইলে কোনো অবজেক্ট না থাকে, অবজেক্টের বাংলা হলো কর্ম, তাহলে এখানে কোনো অবজেক্ট নাই। আমরা ইংলিশে বলি ইনট্রানজিটিভ ভার্ব, অকর্ম ক্রিয়া। এই ভার্বের কোনো কর্ম নাই, কোনো অবজেক্ট নাই, এই কাম ভার্বটা কোনো অবজেক্ট নাই, এই জন্য ওকে বলি আমরা ইনট্রানজিটিভ ভার্ব। তো যে ভার্বের কর্ম আছে, যে ভার্বের অবজেক্ট আছে, সেগুলো বলে ট্রানজিটিভ ভার্ব। আমরা যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখালাম, সেখানে এই যে ইরান অ্যাটাকস ইউএস বেজেস, ওখানে অ্যাটাকটা ছিল আমাদের ট্রানজিটিভ ভার্ব, কারণ অবজেক্ট ছিল। কাম ভার্বে তো কোনো অবজেক্ট নাই এখানের মধ্যে, অবজেক্ট বসানো যাবে না এখানের মধ্যে। সে কি আসবে, কোনো অ্যান্সার আছে? কাকে আসবে, কোনো অ্যান্সার আছে? কোনো অ্যান্সার নাই। আমরা বলতে পারি যে তোমার হচ্ছে যে হি উইল কাম টুমরো, হি উইল কাম ফাস্ট, হি উইল কাম স্লোলি, হ্যাঁ, হি উইল কাম হোম, হ্যাঁ, হি উইল কাম টু ম্যারি। অনেক কথা বলতে পারবা যে সে কখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, হি উইল কাম বাই ট্রেন, কেন আসবে, সে বিয়ে করতে আসবে, কত কিছু বলতে পারবা তুমি। কিন্তু কোনোভাবে তুমি জানতে পারবা না কি আসবে, কাকে আসবে, এটা জানতে পারবে না তুমি। এখান থেকে তুমি কোনো হোয়াট কোশ্চেন অথবা হুম কোশ্চেন আনসার জানাটা পসিবল না। কিন্তু কাম ভার্বটা ওয়েন ঘটবে, হোয়ার ঘটবে, হাউ ঘটবে, হোয়াই ঘটবে, এটা আনসার জানা যাবে। তাই একটু কষ্ট করে বলো তো, ভার্বটাকে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করলে বা হোয়ার দ্বারা প্রশ্ন করলে, হাউ দ্বারা বা হোয়াই দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাবো, সে আনসারটা কোন পার্টস অফ স্পিচ। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে লাভ দাও, আর যদি অ্যাডভার্ব হয় তাহলে লাইক দাও। অ্যাডভার্ব হলে লাইক দাও। লাভও দিছো তাহলে কয়েকজন কয়েকজন লাভ দিছো মনু। তাহলে দেখো তো আমি একই কথা অনেকবার বলবো, অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে, আর অ্যাডভার্ব বাকি সবাইকে। তাহলে ভার্বটা কখন ঘটে, কোথায় ঘটে, কিভাবে ঘটে, কেন ঘটে, এই অ্যান্সার যারা দিবে এরা সবাই হচ্ছে অ্যাডভার্ব। কারণ ও ভার্বকে মডিফাই করতেছে, ভার্বটা কখন ঘটতেছে, কেন ঘটতেছে, কোথায় ঘটতেছে, এই সকল কোশ্চেন আনসার দিচ্ছে। কিন্তু কি বা কাকে কাকে কোশ্চেন, হোয়াট বা হুম, এই কোশ্চেন আনসার যদি দিত, তখন তুমি বলতো অবজেক্ট। আমরা জানি অবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন, সাবজেক্ট এবং অবজেক্ট এরা হয় নাউন হবে নালে প্রোনাউন হবে। কিন্তু বাকি যে অ্যান্সার গুলো কখন ঘটবে, কোথায় ঘটবে, কিভাবে ঘটবে, কেন ঘটবে, অ্যান্সার যারা দিবে এরা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কাউকে মডিফাই করলে সে ওয়ার্ডগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে হি ওয়াক স্লোলি, এই সেন্টেন্সটা যদি বলি, তাহলে এখানে সে কি হাঁটে, কাকে হাঁটে, অ্যান্সার নাই। তাহলে বুঝলাম এখানের মধ্যে এই বাক্যের কোনো অবজেক্ট নাই, ওয়াক ভার্বটার কোনো অবজেক্ট নাই। তাহলে ওয়াক ভার্বটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব,
তাহলে ওয়াকের পরে যে ওয়ার্ডটা বসছে হি ওয়াক্স কিভাবে, হাউ স্লোলি, স্লোলি হচ্ছে এখানে অ্যাডভার্ব, স্লোলি কোনোভাবে বাক্যের অবজেক্ট না। নাউন বা প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যারা বসবে এরা হয় নাউন হবে নাইলে প্রোনাউন হবে। এখন নাউন প্রোনাউন বলতে বোঝাচ্ছে এখানের মধ্যে হয় নাউন নাহলে নাউন ফ্রেজ নাহলে নাউন ক্লজ, কিন্তু নাউন বা প্রোনাউনের মধ্যে এরা থাকবে। ক্লিয়ার? কিন্তু এখানের মধ্যে স্লোলি যেহেতু অবজেক্ট না, যেহেতু অবজেক্ট না, সে আমাকে ভার্বটা কিভাবে ঘটে সেটা আনসার দিচ্ছে, তো এটা হচ্ছে অ্যাডভার্ব। দেখো এই স্লাইডগুলো খুব পুরাতন স্লাইড, এই স্লাইডগুলো কিছুটা কিছুটা মডিফাই করে করে আমরা 43, 4, 5 এরকম পড়াচ্ছি। এখন আমি তো 47 এর আগে স্লাইডটা পড়াইছি। দেখো তো 47 এর প্রশ্নটা আসছে, ইহানা স্লিপস অনলি ফর 4 আওয়ার্স এ নাইট, সে 4 ঘন্টা ঘুমায়। এখানে অপশনগুলো ছিল এটা ট্রানজিটিভ, এটা ইনট্রানজিটিভ, এটা কজেটিভ। এখন বলো এটা ট্রানজিটিভ যদি হয়, ট্রানজিটিভ যদি হয় তাহলে লাভ দাও, আর ইনট্রানজিটিভ বলে স্যাড দাও, ইনট্রানজিটিভ বলে স্যাড দাও। দেখি একটু, ইনট্রানজিটিভ বলে স্যাড দাও, স্যাড দাও। কারণ তোমরা কেউ কেউ আবার হচ্ছে যে সঠিক আনসার মধ্যে সবাই লাভ দিচ্ছিলে, আমি বুঝে গেছি কারা কারা সঠিক আনসার কোন সঠিক আনসার সবসময় লাভ হবে। ইহানা স্লিপস, ইহানা কি ঘুমাই কোন আনসার আছে? এখানে কাকে ঘুমাই কোন আনসার আছে? হোয়াট কোশ্চেন আনসার আছে এখানের মধ্যে? হোম কোশ্চেন আনসার আছে? কোনো অ্যান্সার নাই। তাহলে যদি এখানে কোনো হোয়াট কোশ্চেন বা হোম কোশ্চেনের কোনো অ্যান্সার নাই, তার মানে এই বাক্যের মধ্যে স্লিপ ভার্বের কোনো অবজেক্ট নাই। যেহেতু স্লিপ ভার্বের কোনো অবজেক্ট নাই, তাহলে স্লিপটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? স্লিপটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। এই জন্য প্রিভিয়াস শেষ হলে যখন একটা প্রশ্ন করে যে কয়টা কমন আসছে স্লাইড থেকে, তো এটা কি কমন বলা যায় না? এটা হুবহু সেন্টেন্সটা থাকতে হবে এখানের মধ্যে। তোমার লাগবে কনসেপ্ট এবং আইডিয়া, তাহলে অ্যান্সার করতে পারবা। ওকে, এই প্রশ্নটা আসছিল 49-এ। সামওয়ান স্নিজড লাউডলি এট দ্য ব্যাক অফ দ্য হল, কে একজন স্নিজ করছে লাউডলি। এখানে বলছে স্নিজটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, তাহলে যদি এটা ট্রানজিটিভ যদি হয় তাহলে লাভ দাও, ইনট্রানজিটিভ বলে হাহা দাও, ইনট্রানজিটিভ বলে একটু হাহা দাও। ওকে, সামওয়ান স্নিজড, ইনট্রানজিটিভ বলে হাহা দাও, হাহা দিচ্ছে। এই যে বুঝে গেছে, দেখছো পুরো জিনিসটা বেসিক। তাহলে এখানে কি স্নিজ করছে? নো অ্যান্সার। কাকে স্নিজ করছে? নো অ্যান্সার। স্নিজ হচ্ছে এখানে তাহলে কি ইনট্রানজিটিভ ভার্ব। 49-এ আসছে প্রশ্নটা। লাউডলি এখানে কোন পার্টস অফ স্পিচ? তাহলে লাউডলি এখানে কোন পার্টস অফ স্পিচ? লাউডলি যদি অ্যাডভার্ব হয় তাহলে লাভ দাও, লাভ দাও। আর যদি অ্যাডজেক্টিভ হয় তাইলে লাইক দাও। লাউডলি যদি অ্যাডভার্ব হয় তাহলে লাভ দাও, আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে লাইক দাও। ভেরি গুড, বেশিরভাগ লাভ দিছো। তাহলে সামওয়ান, সামওয়ান স্নিজ করছে হাউ, হাউ লাউডলি, উচ্চ স্বরে হাঁচু দিছে সে। ক্লিয়ার? তাইলে আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো আমাদের পান্তা ভাতের নাস্তা আমাদের জন্য। কি বলো? কোনো সূত্র, কোনো টেকনিক, কোনো শর্টকাট মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, পান্তা ভাতের নাস্তা এগুলা। ঠিক আছে কিনা? ইনশাল্লাহ বলো যে ভাই সামনে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো পান্তা ভাতের মতো হয়ে যাবে আমাদের জন্য, হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, তা আজকে যে তোমরা কষ্ট করতেছো 2 ঘন্টা, কষ্টের ফজিলত হচ্ছে 2 নম্বর তোমরা কনফার্ম ইনশাল্লাহ পাবা। হ্যাঁ, 2 নম্বর আজকে স্লাইড থেকে পেয়ে যাবা। হ্যাঁ, এটা কষ্টের ফজিলত, রাতে একটা আরামসে ঘুম দিতে পারবা যে 2 নম্বর পাবো কমপক্ষে ইংলিশ গ্রামারের মধ্যে। 15 2 নম্বর পাওয়া গেছে। এখন বাক্যে কি অবজেক্ট থাকতেই হবে? একটু অ্যান্সার পাইছো তোমরা, অবজেক্ট না থাকলেও হয়, তাই না? ইনট্রানজিটিভ ভার্ব যদি হয় অবজেক্ট না থাকলেও হয়। দেখতে লাগে অবজেক্ট কিন্তু উষ্টা খাই, দেখি এরকম কোনো বাক্য আছে কিনা? দ্য কেক লুকস ডেলিশিয়াস, কেকটা দেখতে এটা খুব সুস্বাদু মনে হইতেছে। মাই সিস্টার অ্যাপিয়ার্স টায়ার্ড, আমার বোনকে খুব ক্লান্ত দেখায়। এখন এই সেন্টেন্স গুলোতে কি কোনো অবজেক্ট আছে? এই সেন্টেন্স গুলোতে প্রথমটার মধ্যে ডেলিশিয়াস, পরেরটার মধ্যে টায়ার্ড। যদি এরা অবজেক্ট হয়, ইয়েস এরা অবজেক্ট, যদি ইয়েস হয় তাহলে লাভ দাও, লাভ দাও। আর নো, নো যদি হয় তাহলে লাইক দাও। আচ্ছা, কেউ কেউ লাভ দিছো, কেউ কেউ বলতেছে এটা অবজেক্ট, আর বেশিরভাগই বলছে যে না
হ্যাঁ, আবার এরকম হতে পারে কেউ কেউ বেশি খাবে আমাদের আগের ক্লাসে বোর্ডিং দেখে আসছে সেজন্য আন্দাজ দিতেছে এখানের মধ্যে। তোমাদের জন্য সামনে প্রশ্ন রাখছি, নতুন প্রশ্ন রাখছি, আমি দেখবো তুমি আসলে বুঝছো কিনা নাকি আন্দাজ মুখস্থ আন্দাজ দিচ্ছ। ওকে, যারা বলছে এটা ইয়েস এটা অবজেক্ট, ওদের চিন্তাটা হচ্ছে যে ভাই দ্য কেক লুকস, কেকটা কি দেখাই, মাই সিস্টার্স অ্যাপিয়ার্স টায়ার্ড, কি দেখাই, টায়ার্ড দেখাই। এটা কি আনসার নাকি কেমন আনসার? কি আনসার? তো এটা হোয়াট কোশ্চেন না তো, তো হোয়াট না তো এটা, তো হোয়াট না এটা, এটা হোয়াট কোশ্চেন আনসার দিচ্ছে না তো এটা, তার পরিস্থিতিতে কন্ডিশন আনসার দিচ্ছে, তো কন্ডিশনটা কি, তাই না? সে কেমন, রাইট? তাহলে এখানে হোয়াট কোশ্চেন আনসারটা নাই। হোয়াট বা হোম কোশ্চেন আনসার না থাকলে তাকে আমরা অবজেক্ট বলবো না, বরং ডেলিশিয়াসটা আমার কেককে ডেসক্রাইব করছে, কেকের অবস্থা। এ টায়ারটা মাই সিস্টারের কন্ডিশন, মাই সিস্টারের অবস্থা বর্ণনা করছে। তার আগে আসো, আমরা যখন বলছিলাম যে ইরান অ্যাটাকস ইউএস বেস, ইউএস বেস, এখানে কি আমরা বলতে পারবো যে ইরান ইজ ইকুয়াল টু ইউএস বেস, ইরান ইকুয়াল টু ইউএস বেস? এটা বলা যাবে? এটা বলা যাবে? এটা বলা যাবে না। তুমি এই সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট কখনো বলতে পারবা না এরকম, ইরান ইকুয়াল টু ইউএস বেস হয় না এখানে। কিন্তু দেখো তো এখানে বলতে পারি কিনা, দ্য কেক ইকুয়াল টু ডেলিশিয়াস, মাই সিস্টার ইকুয়াল টু টায়ার্ড। কাকে যদি বলি দ্য কেক ইকুয়াল টু ডেলিশিয়াস, মাই সিস্টার ইকুয়াল টু টায়ার্ড, সে বুঝে নিবে কেকটা খাইতে খুব, এটা খুব ডেলিশিয়াস এবং আমার সিস্টারকে দেখতে খুব টায়ার্ড, কে যে ইজিলি বুঝে নিবে। তার মানে নিশ্চয়ই এই ডেলিশিয়াস এবং টায়ার্ড এই ওয়ার্ডগুলো আমার দ্য কেক মাই সিস্টারের অর্থকে কমপ্লিট করছে, এদের অর্থটা কমপ্লিট হতে হেল্প করছে। আমরা ইকুয়াল চিহ্ন দ্বারা এই ওয়ার্ডগুলোকে বসাতে পারি। তা ডেলিশিয়াস এবং টায়ার্ডকে বলবো সাবজেক্টের কমপ্লিমেন্ট, এর অবজেক্ট না, এর অবজেক্ট না। অবজেক্ট কি না বোঝার জন্য তুমি জাস্ট একটা ইকুয়াল বসা দিলে বুঝে যাবা। যখন ইরান অ্যাটাকস ইউএস বেস, দেখো তো ইরান ইকুয়াল টু ইউএস বেস কিনা, না হয় না, এটা এটা হয় না, এটা তাহলে এটা কমপ্লিমেন্ট না। কিন্তু এখানে দ্য কেক ইকুয়াল টু ডেলিশিয়াস অর্থ মিলে, মাই সিস্টার ইকুয়াল টু টায়ার্ড অর্থ মিলে। তাহলে এই ডেলিশিয়াস এবং টায়ার্ডকে বলবো আমরা এর হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, এরা অবজেক্ট না, সাবজেক্টের অর্থকে কমপ্লিট করতে এরা হেল্প করছে, এই জন্য এদেরকে বলা হয় কমপ্লিমেন্ট। এইখানে দেখি তো এই বড় ভাই হি ইজ এ ফার্মার এবং হি ইজ হ্যাপি। হ্যাঁ, তো এই কথার সাথে রিলেভেন্ট একটা কথা বলি। আসলে যখন যুদ্ধ হচ্ছিল, হ্যাঁ, আমার লাইফে একটা তোমার ইউএই আমার খুব, আমি আমার অনেক ক্লাসে বলছি যে ইউএই আমার খুব ভালো লাগে। যদি ইউএই এর পাসপোর্ট নেওয়ার কোনো ওয়ে থাকতো আমি চেষ্টা করতাম ইউএই পাসপোর্ট নেওয়ার জন্য, পড়াশোনা করে অন্য যে কোনো ওয়েতে। হ্যাঁ, ইউএসএ যেরকম পাসপোর্ট দেয় এরকম আমি ট্রাই করতাম, কারণ ইউএই খুবই সিকিউরিটি একটা দেশ এবং এখানে ক্রাইম রেট হলো শূন্য অলমোস্ট। ইউএইতে ক্রাইম রেট নাই বললে চলে, একদম শূন্য, নীল বলা চলে, এবং মাত্র রকম সিকিউরিটি দেয়, ফিনান্সিয়াল সিকিউরিটি, সব রকম সিকিউরিটি আছে। আমার খুবই পছন্দের একটা দেশ ইউএই। এর মধ্যে অনেকগুলো প্রদেশ, তার মধ্যে দুবাই হচ্ছে একটা। তো দুবাই আমার খুব ফেভারিট একটা জায়গা, আমার ভালো লাগে দুবাইতে। আজকে চিন্তা করলাম বছর পর বছর ইউএই কি করছে, ইরানকে যে ইসরায়েল মারতেছে ইউএই কোনোদিন প্রতিবাদ করে না, সে গা বাঁচায় চলতেছে। সে চিন্তা করতে, সে গা বাঁচায় চলবে, ইসরায়েলের বন্ধুত্ব করতেছে সে। তোমরা জানো মিডল ইস্টের মধ্যে ইউএই কিন্তু ইসরায়েলের অন্যতম এলাই, এবং মিডল ইস্টের মধ্যে তোমার ইউএইতে ইসরায়েলিরা সম্পত্তি কিনতে পারে। পামজুমেরাতে ইসরায়েলিদের প্রচুর সম্পত্তি আছে, পামজুমেরা বিশ্বের উন্নত বিলাসবহুল একটা আইল্যান্ড। হ্যাঁ, এই জন্য পামজুমেরাতে হামলা করছে, ইসরায়েলিদের প্রচুর এখানে অ্যাসেট আছে। ইয়ে নিজেকে বুঝাইছে সে কোনো যুদ্ধের মধ্যে নাই, মারামারিতে নাই, শুধু সে তার ইকোনমি অর্থনীতি নিয়ে এসে আছে মারাত্মক নিরাপদ। পৃথিবীর সব জায়গাতে মানুষ এখানে আসবে, ইউরোপিয়ানরা এখানে আসে, রাশিয়ানরা আসে, চাইনিজরা, সব ধনকুবেররা তোমরা জানো ইউএইতে আসে থাকে। তোর বাইন্যান্সের সিইও, টেলিগ্রামের যে সিইও, ওরা সবাই দুবাইতে থাকে ওরা। আজকে কি প্রমাণ হলো, আমার প্রতিবেশীকে অন্যায়ভাবে যে অ্যাটাক দিচ্ছে, এখানে যে কোনো প্রতিবাদ কোনোদিন করে নাই, প্রতিবাদ দূরে থাক, সে উল্টাই ইসরায়েলের এখানে সম্পর্ক করছে, বন্ধুত্ব করছে। আজকে দুবাই হারারে কি টের পাইছে। তাহলে দুবাই যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই যুদ্ধে তুমি কল্পনা করতে পারবে না। অর্থনীতির এখন দুবাই যেটা যে পোর্ট্রে করতো যে ও খুব সিকিউর, ও তসনস হয়ে গেছে আইডিয়া, বিদেশিরা এখানে ইনভেস্ট করবে না, তাই দুবাই থাকবে না আর, সে হারে আর এটা ফলটা পাইছে। তখন মাথায় আসলো যে আমরা যে সিকিউরিটি নিয়ে চিন্তা করতেছি, কোনো যুদ্ধ লাগলে, কোনো যুদ্ধ লাগলে আসলে শেষ পর্যন্ত কোন জিনিসটা আমাদের সিকিউরিটি দিবে, সেটা হচ্ছে কৃষি। আমার হঠাৎ মনে আসলো কৃষি নিয়ে না, আমরা যারা পড়াশোনা করছি কৃষি নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। একমাত্র কৃষি একটা দেশকে
সিকিউরিটি দিতে পারে। যুদ্ধ লাগলে কি খাবা তুমি? যুদ্ধ লাগলে গাড়ি খাবা তুমি? যুদ্ধ লাগলে কি তুমি ফেসবুক খেতে পারবা? টেকনোলজি খেতে পারবা? টেকনোলজি তো খাওয়া যায় না একমাত্র। তখন আমি হঠাৎ করে মনে আসলো যে কৃষি নিয়ে না আমাদের তো তেমন, আমাদের কৃষক তো সবচেয়ে অবহেলিত। আমাদের রাষ্ট্রীয়ভাবে কৃষির দিকে আমাদের কোনো মনোযোগ নাই। রাষ্ট্র তেমন কোনো এটা নিয়ে চিন্তা করতেছে না। তো যারা আসলে যুদ্ধের পরে যে আমার কলিগ তোমার মিরাক্কেলের চিন্তা করো, কমরুদ্দিন আরমান। তো আরমান মিরাক্কেলের মধ্যে যখন ও চ্যাম্পিয়ন হয় নাই, ও সেকেন্ড হয়েছে সম্ভবত। ও যা টাকা পয়সা কামাচ্ছে মোটামুটি, ও বিশাল এগ্রিকালচার প্রজেক্ট সে হাতে নিচ্ছে কক্সবাজারে। আমি বললাম যে ও খুব ভালো একটা কাজ করছে। কৃষিভিত্তিক যারা উদ্যোগ নিচ্ছে, সামনে হতে যারা কৃষিভিত্তিক উদ্যোগ নিবে, ও দেশগুলো টিকে থাকবে। তো কৃষি হচ্ছে আমাদের আলটিমেট ফেট। যুদ্ধ মধ্যে লাগলে বাকি সব ভুয়া জিনিস হয়ে যাবে, বাকি সব আছে ভুয়া। আর যাই হোক, আমরা ফিরে আসি এবার। তাহলে আমাদের হি ইজ এ ফার্মার এবং হি ইজ হ্যাপি, এই দুটো বাক্য নিয়ে গবেষণা করি এখানে কোনো অবজেক্ট আছে কিনা। এখন কেউ কেউ বলবে যে ভাই ফার্মারকে আমি অবজেক্ট বলতে চাই, হ্যাপিকে অবজেক্ট বলতে চাই। আসলে কি তাই? কেন আমি না বললাম তোমাকে, আমরা যদি এটাকে যদি বলি হি ইকুয়াল টু ফার্মার আর হি ইকুয়াল টু হ্যাপি, অর্থ তো মিলে। ইকুয়াল চিহ্ন দিয়ে যদি অর্থ যদি মিলে তাহলে নিশ্চয় এটা অবজেক্ট না, কারণ অবজেক্ট হলে ইকুয়াল চিহ্ন দিলে অর্থ মিলতো না। যেহেতু ইকুয়াল চিহ্ন দেওয়ার পর অর্থ মিলছে, নিশ্চয় এটা অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে ফার্মার হচ্ছে হি এর কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট। হ্যাপি হচ্ছে হি এর কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট। এখন তুমি বলতে পারো যে ভাই কমপ্লিমেন্ট হিসেবে এদেরকে কি আমরা নাউন ডাকবো নাকি অ্যাডজেক্টিভ ডাকবো? কি ডাকতে পারি? এদেরকে আমরা কি নাউন ডাকবো নাকি অ্যাডজেক্টিভ ডাকবো ডিপেন্ড করবো ওদের খাসলতের উপরে, ওদের ফাংশনের উপরে, কি ফাংশন করতেছে। প্রথমত এটা কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট হতে পারে নাউন গ্রুপ, হতে পারে অ্যাডজেক্টিভ গ্রুপ। কিন্তু আমরা ওকে নাউন গ্রুপ ডাকবো না অ্যাডজেক্টিভ গ্রুপ ডাকবো ডিপেন্ড করবে তার খাসতরটা কি। যদি সে সাবজেক্টের পরিচয় দেয়, রিআইডেন্টিফাই করে, তখন বলবো নাউন। আর যদি সাবজেক্টকে ডেসক্রাইব করে তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে কমপ্লিমেন্ট হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ। যদি পরিচয় দেয় তখন বলবো যে নাউন, ডেসক্রাইব করলে বলবো অ্যাডজেক্টিভ। তাহলে এই একটা লাইন মনে রাখবো, রিআইডেন্টিফাই করলে নাউন, ডেসক্রাইব করলে অ্যাডজেক্টিভ। তা আফার্মার সে একটা, তার একটা পরিচয়, তাকে রিআইডেন্টিফাই করতেছে, তার আফার্মার হচ্ছে নাউন। আর হ্যাপি হচ্ছে তাকে ডেসক্রাইব করে, তার অবস্থা, সে কেমন আছে, সে হ্যাপি খুবই। তাহলে হ্যাপিটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে যে সকল ওয়ার্ড, যে সকল, যে কমপ্লিমেন্টটা সাবজেক্টকে ডেসক্রাইব করে সেগুলো অ্যাডজেক্টিভ, আর যে পরিচয় দেয় সে হচ্ছে নাউন। সুতরাং আমরা বলবো এরা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। হানি টেস্ট সুইট, মধু খাইতে মিষ্টি। হি ফিলস টায়ার্ড, সে খুব ক্লান্ত। তাইলে দেখো তো এখানে সুইট এবং টায়ার্ডকে অবজেক্ট বলা যাবে কি না। তার আগে একটা আমরা ইকুয়াল টেস্ট করি। হানি ইকুয়াল টু সুইট, অর্থ মিলে। হি ইকুয়াল টু টায়ার্ড, অর্থ মিলে। যেহেতু অর্থ মিলে ইকুয়াল চিহ্ন বসালে তাহলে নিশ্চিত এগুলো অবজেক্ট না। তাহলে এগুলো কি? যদি ইকুয়াল অর্থ মিলে এগুলো কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? দেখি তো, হানি টেস্ট সুইট, হানি খাইতে মিষ্টি। তাহলে হানির একটা অবস্থা বোঝাচ্ছে, হিয়ের একটা অবস্থা বোঝাচ্ছে, টায়ারটা। তাহলে যেহেতু ডেসক্রাইব করতেছে, হানিকে ডেসক্রাইব করে সুইট, আর হিকে ডেসক্রাইব করে কি টায়ার্ড। যদি ডেসক্রাইব করে সেজন্য সুইট এবং টায়ার্ডকে বলবো অ্যাডজেক্টিভ। তাহলে এরা সাবজেক্টের কমপ্লিমেন্ট এবং এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। আসলে এবার আরেকটা, আর দুটো বাক্য বলি। হি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাকে খুব সুখী করছে। উই অ্যাপয়েন্টেড হিম বডিগার্ড, আমরা তাকে বডিগার্ড নিয়োগ দিছি। এই দুটো বাক্যের মধ্যে আমরা সাবজেক্ট কি? এখানে হি হলো সাবজেক্ট, এখানে উই হলো সাবজেক্ট। অবজেক্ট কি আছে এখানে? হি হ্যাজ মেড, কাকে? আমাকে, তাহলে মি হলো অবজেক্ট, মি হলো অবজেক্ট। উই অ্যাপয়েন্টেড, কাকে? হিমকে, তাহলে হিম হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে তো ভাই হ্যাপি এবং বডিগার্ডটা কি? নিশ্চয়ই একটা বাক্যে দুটো সাবজেক্ট বা দুটো অবজেক্ট থাকবে না? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এরা অন্য কিছু। কি দেখি তো আমরা বলতে পারি কিনা যে মি ইকুয়াল টু হ্যাপি, হি হ্যাজ মেড মি হ্যাপি, মি ইকুয়াল টু হ্যাপি, যে আমি এখন হ্যাপি, সে আমাকে হ্যাপি করছে। আর উই অ্যাপয়েন্টেড হিম, হিম কিন্তু আসলে বডিগার্ড, হিম মানে আসলে বডিগার্ড, আমাদেরকে বডি, যে বডিগার্ড সে হলো হিম। তাহলে দেখো তো এই বডিগার্ড এবং হ্যাপি, এই দুটো ওয়ার্ডকে বলবো আমরা অবজেক্টের কমপ্লিমেন্ট। এখন নাউন বলবো নাকি অ্যাডজেক্টিভ বলবো ডিপেন্ড করবে তার ফাংশনের উপরে। যেহেতু বডিগার্ডটা হিমের পরিচয় দেয় সেজন্য নাউন, আর হ্যাপি যেহেতু মিকে ডেসক্রাইব করে সেজন্য অ্যাডজেক্টিভ। ওকে, যাদের ঘুম চলে আসছে
তোমরা একটু তোমার, হ্যাঁ তোমাকে বলছি, তোমারে তুমি একটু দাঁড়াও, একটু হ্যাঁ একটু দাঁড়াও, হাঁটাহাঁটি করে একটু, হাঁটাহাঁটি করে। আমি বুঝছি তুমি টায়ার্ড, অনেক টায়ার্ড, তারাবি পড়ছো, অনেক টায়ার্ড, হ্যাঁ তোমার বলতেছি। আরে ভাই এখানে আমাদের গোপন সিস্টেম লাগানো আছে। হ্যাঁ তোমারে তোমারে তোমারে। হ্যাঁ এই তুমি খাটে বসছো কেন? মেহরবানি করে অন্যদের ক্লাসে তুমি যাবে, তানা ম্যামের ক্লাসে যাবে, তানা ম্যাম খুবই ওনার নরম হৃদয়ের ওদিকে, তানা ম্যামের ক্লাসে তুমি যা খুশি করো। আমার ক্লাসে চেয়ারে না বসে ক্লাস তুমি করবে না, কেউ খাটে বসে ক্লাস করবে না, নেভার ডু ইট। আমার কোনো ক্লাস আমি যদি দেখি খাটে বসে ক্লাস করছো, আমি ক্লাস থেকে বের করে দিব। খাটে বসে কোনো পড়াশোনা হবে না, চেয়ারে বসে স্ট্রেট বসে ক্লাস করবা। ঘুম আসলে হেঁটে হেঁটে ক্লাস করো, একটা ভালো হেডফোন কিনবে, হেঁটে হেঁটে ক্লাস করো, একটু পানি খাও, পানি খাও, চা খাও, বিশেষ একটু কষ্ট আছে ভাই, একটু হেঁটে হেঁটে ক্লাস করো, হ্যাঁ পানি খাও, একটু একটু হাঁটো হাঁটো, হাঁটলে ঘুম চলে যাবে। 2 নম্বর কম আজকে কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। যারা যারা কমপ্লিমেন্ট বুঝছো একটু, তোমরা একটু ইয়া করো, একটু হাত তুলো অথবা তোমরা লাভ জেক দাও। কমপ্লিমেন্ট যারা বুঝে গেছো, হয় হাত তুলো নাহলে একটু লাভ জেক দাও। বাহ, কমপ্লিমেন্ট বুঝে গেছে, সাবাস। তোমরা মারাত্মক ব্রিলিয়ান্ট, আমি এরকম ব্রিলিয়ান্ট ব্যাচ আসলে কোনদিন দেখি না পিটুয়েতে, প্রথম ক্লাসে সব বুঝে গেছে, মারাত্মক ব্রিলিয়ান্ট। বেশি ব্যাচে দেখছি যে প্রথম ক্লাসে বুঝতেছে না জিনিসপত্র। তোমরা আসলে দুর্দান্ত একটা ব্যাচ আমরা পাইছি এই বছর। ওকে, আসলে তোমাদের সাথে আমাদের ক্লাসগুলোকে ভালো যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আবার আমরা ফিরে আসি পারমাক হ্যাপি, হ্যাঁ ফিরে আসি। আজকে ক্লাসে তোমাদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে চাকরি বাকরি করো, চাকরি বাকরির জন্য ট্রাই করো, কিন্তু কৃষিকেও তুমি অল্টারনেট কোনো পেশা হিসেবে যদি কখনো যদি নাও, নিতে পারো। কৃষিতে আমাদের ভবিষ্যৎ, কৃষিতেই নিরাপত্তা, কৃষি ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ, আর তোমরা সরকারের কাছের লোক থাকলে একটা পৌঁছায় দিও, বলে আরবিন ভাই বলছে যে এটা প্রভুদের দিয়েছে কৃষি নিয়ে আপনার কাজ করা, ওনাকে একটা ফ্যামিলি কার্ড দিয়ে দেন, খুব গরিব মানুষ, একটা ফ্যামিলি কার্ড দিয়ে দেন ওনারে। তো আমি একটা ফ্যামিলি কার্ড পাইলে ভালো হইতো। ওকে, তাহলে হি ইজ এ ফার্মার এবং হি ইজ হ্যাপি। দেখো তো এখানের মধ্যে আমি যখন বললাম হি ইকুয়াল টু ফার্মার, তাহলে হি হলো সাবজেক্ট, আর ফার্মার হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। সাবজেক্ট রে তার কমপ্লিমেন্টের লগে লিঙ্ক করে দেয় যে ভার্ব, সাবজেক্ট রে তার কমপ্লিমেন্টের লগে লিঙ্ক করে দেয় যে ভার্ব, তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তাহলে ইজ হচ্ছে সাবজেক্টকে তার কমপ্লিমেন্টের লগে জোড়া লাগা দিয়েছে, সে ইজ হলো লিঙ্কিং ভার্ব। তাহলে কাকে লিঙ্কিং ভার্ব বলবো? লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্টের সাথে তার কমপ্লিমেন্টের সাথে জোড়া লাগাই দেয়। জোড়া লাগাই কি করতেছে? আমরা বলতে পারি লিঙ্কিং ভার্বের পরে একটা কমপ্লিমেন্ট বসবে, সেই কমপ্লিমেন্টটা হইতে পারে নাউন, হইতে পারে অ্যাডজেক্টিভ। মহামূল্যবান একটা কথা বলছি, মারাত্মক দামি কথা। তোমরা যদি ইংলিশ ক্লাসে, যেখানে আমার মুখ থেকে স্যাপ বেড়ে যাবে, তুমি খাতার মধ্যে নোট করবা, এখান দিয়ে কথা বলতে বলতে আরফিন ভাই স্যাপ বেড়ে গেছে মুখ থেকে, এটা নোট করে রাখবা। আরফিন ভাই স্যাপ বার করে বলছে মুখ থেকে, এখান দিয়ে উনি ডাবল, এখান দিয়ে উচ্চ স্বরে কথা বলছে, এই জায়গাটা সে খুব ফোর্স দিছে। ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো করবা। এটা চিল্লায় বলছে, এটা দেখবে, এটা চিল্লায় বলছে আরফিন ভাই, এখানে চিল্লানি দিছে, এখান দিয়ে একটা, উনি এখানে একটা চিল্লানি দিছে, লিখে রাখবা, পরীক্ষা ইনশাল্লাহ অনেক ভালো করবা। তাহলে এখানে কি বললাম, লিঙ্কিং ভার্ব কি করে? সাবজেক্টের লগে তার কমপ্লিমেন্টটা জোড়া লাগাই। এই কমপ্লিমেন্টটা হইতে পারে নাউন গ্রুপ, হইতে পারে অ্যাডজেক্টিভ গ্রুপ। ভাই কি কামে লাগলাম এটা শিক্ষা, চলো আমরা দেখি এটা একটা বাক্য নিয়ে একটু গবেষণা করি। তাহলে অ্যালজেব্রা ইজ ডিফিকাল্ট, অ্যালজেব্রা ইকুয়াল টু ডিফিকাল্ট, আমরা বলতে পারি যে এখানে ডিফিকাল্ট হচ্ছে অ্যালজেব্রা সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট অ্যালজেব্রাকে তার কমপ্লিমেন্টের লগে জোড়া লাগা ইজ ভার্ব, সেজন্য ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইজিলি চিনলাম। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যে কমপ্লিমেন্টটা বসবে, সেই কমপ্লিমেন্টটা হইতে পারে নাউন, হইতে পারে অ্যাডজেক্টিভ। দেখো ক্লাসে প্রত্যেকটা জিনিস লিঙ্কড আগেরটার সাথে, আগেরটা না বুঝে পরেরটা বুঝবা না। ওকে, দ্য বক্স ইজ আ প্রেজেন্ট, বক্স হলো একটা উপহার। তাহলে আ প্রেজেন্ট, এটা হলো বক্সের একটা পরিচয় দিছে, আইডেন্টিফাই করছে। তাহলে আ প্রেজেন্ট হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবে সে হলো নাউনের কাজ করছে। দ্য বক্স স্মেলস ফানি, বক্সটা মনে হচ্ছে এটা খুবই ফানি, বক্স ইকুয়াল টু ফানি, বক্স ইকুয়াল টু ফানি। তাহলে আমাদের দ্য বক্স এই সাবজেক্ট রে তার কমপ্লিমেন্ট ফানির লগে জোড়া লাগাই দিছে স্মেলস, স্মেলস এখানে লিঙ্কিং ভার্ব। একটু ব্যাকে যদি যাই, একটু ব্যাকে যদি যাই, তাইলে একটু ব্যাকে যদি যাই আমি, আমার হানি টেস্ট সুইট, টেস্ট সেকেন্ড লিঙ্কিং ভার্ব, ফিল সেকেন্ড লিঙ্কিং ভার্ব। তা লিঙ্কিং ভার্বের পরে আমার যে কমপ্লিমেন্টটা বসবে হয় নাউন নাহলে অ্যাডজেক্টিভ। দেখি তো এটা যেন, এটা কোনো কাজ আছে কিনা, এটা যায় না। হি সিমস ড্রাঙ্ক, তাকে দেখতে মাদকাসক্ত মনে হচ্ছে।
তাহলে হি সিমস ড্রিঙ্কিং হবে না, হি সিমস ড্রিঙ্ক হবে না, আমাদের হি ইকুয়াল টু ড্রাঙ্ক, হি ইকুয়াল টু ড্রাঙ্ক। তাহলে হি হলো সাবজেক্ট, ড্রাঙ্ক হলো তার কমপ্লিমেন্ট, আর সিমটা জোড়া লাগা দিয়েছে, সিমটা এখানে লিঙ্কিং ভার্ব। তাহলে ড্রাঙ্ক হচ্ছে এখানে সাবজেক্টের কমপ্লিমেন্ট এবং এটা অ্যাডজেক্টিভ। তো শীতকাল অবশ্যই চলে গেছে, শীতকালে ওয়াজ আমি রাতাবেলা করতেছি, এখন তো বসন্ত চলে আসছে, এখন তো মোটামুটি শীত নাই। তো শীতকালে অনেকে গোসল করে না, যারা গোসল করে না, হ্যাঁ, তো ধরো একদম হাসান গোসল করে না, হাসান ক্লাসে আসুনি, নাসা ক্লাস, ওই যে মেহেদি হাসান, হ্যাঁ পৃথিবীর সব মেহেদি হাসান। তো হাসান গোসল না করার কারণে হাসানের কাছ থেকে স্মেল আসতেছে ব্যাড নাকি ব্যাডলি। সো হাসান স্মেলস ব্যাড অর ব্যাডলি। যদি হয় ব্যাড তাহলে দাও লাভ, যদি হয় ব্যাডলি তাহলে দাও লাইক। তাহলে হাসান ইকুয়াল টু ব্যাড অথবা ব্যাডলি, স্মেল হলো লিঙ্কিং ভার্ব। হাসান ইকুয়াল টু ব্যাড অথবা ব্যাডলি, স্মেল হলো লিঙ্কিং ভার্ব। এই একটা আইডিয়া। অথবা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, কেউ চিন্তা করছে হাসান, আমরা বুঝাতে চাচ্ছি হাসান থেকে দুর্গন্ধ আসতেছে। আচ্ছা, এখন যারা বলছো ব্যাডলি, যারা বলছো ব্যাডলি, তার মানে হাসান গ্রান নেই ব্যাডলি, মানে কদাচিৎ গ্রান নেই, মানে ওর কানের মধ্যে তোমার হচ্ছে যে, বা খুব খারাপ ভাবে গ্রান নেই সে, হ্যাঁ অল্প একটু গ্রান নিতে পারে, গ্রান ইন্দ্রিয় নষ্ট হয়ে গেছে, ওর কোভিড-19 পজিটিভ হয়ে গেছে সে, হাসান স্মেল ব্যাডলি মানে খুব খারাপ অবস্থা, ওর গ্রান নিতে পারতেছে না, ও গ্রান আর নিতে পারতেছে না, মানে ওর কোভিড-19 হয়ে গেছে, ওর গ্রান শেষ ওর। এই ক্ষেত্রে কিন্তু স্মেলটা কিন্তু লিঙ্কিং ভার্ব না, রাইট? এটা লিঙ্কিং ভার্ব না, এটা লিঙ্কিং ভার্ব না। কিন্তু আমি বোঝাতে চাইছি হাসান থেকে দুর্গন্ধ আসতেছে, আমি বোঝাতে চাইছি হাসান ইকুয়াল টু দুর্গন্ধ। তাই সেক্ষেত্রে কি হবে, হাসানের পরে যে লিঙ্কিং ভার্বটা আছে স্মেল, তারপরে তুমি একটা অ্যাডজেক্টিভ বসাবা, তাহলে ব্যাডলি টু অ্যাডভার্ব, তাহলে তুমি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বসাতে পারবে না, তুমি কি বসাবা, তুমি বসাবা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে হাসান স্মেলস ব্যাড, তুমি বুঝে যাচ্ছ ওর থেকে দুর্গন্ধ আসতেছে, হাসান স্মেলস ব্যাড। যখন তুমি ব্যাডলি বলবা তার মানে হচ্ছে ওর কোভিড-19 হয়েছে, ওর অত গ্রাম শক্তি অত ঠিক নাই, অত বেশি ভালো কাজ করতেছে না। ক্লিয়ার? তাহলে তুমি লিঙ্কিং ভার্বের পরে তুমি কি অ্যাডজেক্টিভ বসাবা নাকি অ্যাডভার্ব বসাবা, পুরো অর্থ চেঞ্জ হয়ে যাবে। ওকে, পুলিশ ফাউন্ড সুশান্ত ডেড, পুলিশ পাইছে সুশান্তকে ডেড অবস্থায়। তাহলে দেখো তো, সুশান্ত হচ্ছে কেন অবজেক্ট, কাকে পাইছে, সুশান্তকে পাইছে। এই ডেটটা কি, ডেটটা হচ্ছে সুশান্ত ইকুয়াল টু ডেড, ডেড হচ্ছে সুশান্তের কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্ট হিসেবে সুশান্তের অবস্থা বুঝাইছে। তাহলে ডেট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, বলতে পারছি হলো অবজেক্টের কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ওকে, এখন আসে আমরা আজকের ক্লাসের আমরা মহা গুরুত্বপূর্ণ পার্ট, জিরান্ট এবং পার্টিসিপল। যদি ধরতে পারো তুমি এখানের মধ্যে 1 নম্বর মোটামুটি নিশ্চিত পাবা, কারণ লাস্ট বিষয় তুললে জিরান্ট পার্টিসিপল থেকে মোটামুটি সবসময় প্রশ্ন আসতেছে। এতক্ষণ যা যা পড়াইছি যদি বুঝতে পারো তাহলে এটা খুব ইজিলি বুঝে যাবা। ওকে, আস্তে আস্তে একটু যাই। আমাদের আশরাফ লাভস ডান্সিং, আমরা বলছিলাম যে বাক্যের মধ্যে যে ফাংশন ইউনিটগুলো থাকে, সাবজেক্ট, অবজেক্ট, হ্যাঁ, মডিফায়ার, তাহলে এখানে ডান্সিং এর ফাংশন কি। আশরাফ লাভস ডান্সিং, তুই বলবো আশরাফ কি লাভ করে, কি পছন্দ করে, উত্তর হবে ডান্সিং। ডান্সিং হলো এখানে অবজেক্ট। আমরা বলছিলাম সাবজেক্ট এবং অবজেক্ট এরা হয় নাউন গ্রুপ অথবা প্রোনাউন। তাহলে যেহেতু ডান্সিং এখানে অবজেক্ট, সেহেতু সে নাউন, সেহেতু সে নাউন। এখন তোমাকে বললাম একটু গভীর মনোযোগে তাকাও, এটা নাউনটাতে কেমন নাউন। তুমি বলো ভাই ভার্ব ডান্সের লগে আইএনজি লাগায় ওকে নাউন বানানো হয়েছে, তাহলে ভার্বের লগে আইএনজি যুক্ত করে যদি কাউকে নাউন বানাও বা তা কাউকে নাউনের কাজ যদি করাও, ভার্বের লগে আইএনজি যুক্ত করে তাকে যদি নাউনের কাজটা করাও, তখন সে নাউনকে বলা হয় জিরান্ড। যত জায়গায় নাউন বসতে পারে তত জায়গায় জিরান্ড বসতে পারে। আসো, জিরান্ড চেনার জন্য আমাকে তাহলে দেখতে হবে এটা ভার্বের লগে আইএনজি আছে কিনা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে বাক্যের মধ্যে তার ফাংশনটা কি, সে কি নাউনের কাজ করছে কিনা। নাউনের কাজ করলে তখন আমরা তাকে জিরান্ড বলবো। সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার স্বাস্থ্যের জন্য ভালো। এ বাক্যে সুইমিং এর ফাংশনটা কি, এটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট। সাবজেক্ট হলে লাভ দাও আর অবজেক্ট হলে লাইক দাও, তাহলে সাবজেক্ট। যেহেতু সুইমিং এখানে সাবজেক্টের কাজ করছে, নিশ্চয়ই সে নাউন গ্রুপ। কেমন নাউন, ভার্ব প্লাস আইএনজি যুক্ত নাউন। তাহলে
ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে সেটা জিরান্ড। স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, স্মোকিং স্বাস্থ্যের জন্য খারাপ। প্রথমত ভার্বের লগে আইএনজি আছে, দ্বিতীয়ত দেখি নাউনের কাজ করছে কিনা। স্মোকিং এর ফাংশন কি, সাবজেক্ট হিসেবে বসছে বাক্যের মধ্যে, তো সাবজেক্ট হিসেবে বসলে সে নাউন গ্রুপ হবে। তাহলে স্মোকিং এখানে নাউনের কাজ করছে, যেহেতু নাউনের কাজ করছে এবং ভার্ব প্লাস আইএনজি, তাহলে স্মোকিং হচ্ছে এখানে জিরান্ড। কোন কোন জায়গায় জিরান্ড বসতে পারে? যত জায়গায় নাউন বসতে পারে। রানিং ইজ এ গুড ওয়ে টু এক্সপ্লোর, রানিং এখানে সাবজেক্ট, তাহলে জিরান্ড। হি লাইকস রানিং, তাহলে ভার্বের লগে আইএনজি আছে, হি লাইকস রানিং, সে কি লাইক করে? রানিং লাইক করে। রানিং এখানে অবজেক্ট, আমরা জানি সাবজেক্টের জায়গায় নাউন বসে, অবজেক্টের জায়গায় নাউন বসে। ক্লাসের একদম শুরুর দিকে যখন প্রিপোজিশন নিয়ে দুটো লাইন পড়াইছিলাম, সেখানে বলছিলাম প্রিপোজিশনের পরে নাউন বসবে অথবা প্রোনাউন বসবে। তাহলে আই এম থিঙ্কিং অফ রানিং, তাহলে প্রিপোজিশনের পরে বসছে, যেহেতু প্রিপোজিশনের পরে বসছে সেহেতু এটা নিশ্চিতভাবে নাউন, যেহেতু নাউন সেহেতু জিরান্ড। তাহলে ভার্ব প্লাস আইএনজি কে যদি তুমি নাউন প্রমাণ করতে পারো, ভার্ব প্লাস আইএনজি এটাকে যদি নাউন প্রমাণ করতে পারো, তাহলে এটা জিরান্ড। মাই নিউ হবি ইজ রানিং, মাই নিউ হবি ইকুয়াল টু রানিং, তাহলে রানিংটা হচ্ছে এখানে সাবজেক্টের কমপ্লিমেন্ট, তাকে রিআইডেন্টিফাই করছে, আমার নিউ হবিটা আসলে কি, রিনেম করছে নিউ হবিটাকে। তাহলে এই রানিংটা এখানে কমপ্লিমেন্ট এবং নাউনের কাজ করছে, যে নাউনের কাজ করছে সুতরাং সে হচ্ছে নিশ্চিতভাবে জিরান্ড। তাহলে ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করলে জিরান্ড। তাহলে আমরা বলতে পারি জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সে নাউনের কাজ করে। তাহলে সে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে বসতে পারে, ইভেন পার্ট অফ এ কম্পাউন্ড নাউন হিসেবেও বসতে পারে। কেমনে বসে সেটা আমরা দেখতেছি, চলো। তাহলে টেলিং দ্য ট্রুথ ইজ গুড হ্যাবিট, সত্য বলা এটা গুড হ্যাবিট। তাহলে টেলিং সাবজেক্টের জায়গায় বসছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি সাবজেক্টের জায়গায় বসছে, যেহেতু সাবজেক্টের জায়গায় বসে সেজন্য নাউন, ভার্ব প্লাস আইএনজি নাউন হলে সেটা জিরান্ড। ই ডাজ নট লাইক, কি লাইক করে না? ওয়ার্কিং অন সানডেস, ওয়ার্কিং অন সানডেস, তাহলে ওয়ার্কিং অন সানডেস কোথায় বসছে? অবজেক্টের জায়গায় বসছে। আই এনজয় ইট, কি এনজয় আমি করছি, কি এনজয় করে? স্লিপিং ইন দ্য ওপেন এয়ার, অবজেক্টের জায়গায় বসছে। হি এনজয়েস, কি এনজয় করে? রিডিং বুকস, কার জায়গায় বসছে? অবজেক্টের জায়গায় বসছে। তাহলে অবজেক্টের জায়গায় যদি বসে, অবজেক্টের জায়গায় যদি বসে ভার্ব প্লাস আইএনজি, তারপর আমরা কি বলবো? জিরান্ড বলবো। এখন হ্যাঁ তুমি বলবা যে ভাইয়া এখানে জিরান্ডের লগে অন্য আরো তো ওয়ার্ড যুক্ত হয়েছে, হ্যাঁ, তো এখানে পুরো সবগুলো ওয়ার্ড নিয়ে আমরা তো বলতে পারি যে একের অধিক ওয়ার্ড ফ্রেজ বলতে পারি, তো এটা তুমি জিরান্ডিয়াল ফ্রেজ বলতে পারো। তাহলে ওয়ার্কিং এখানে জিরান্ড, স্লিপিং এখানে জিরান্ড, রিডিং এখানে জিরান্ড। কেন জিরান্ড? অবজেক্ট সে কারণে জিরান্ড, কোনো শর্টকাট টোটকা শেখার দরকার নাই, মূল জিনিস শিখো। টেলিং কেন জিরান্ড? এটা সাবজেক্ট। স্মোকিং কেন জিরান্ড? এটা সাবজেক্ট। শি ইজ গুড সিঙ্গিং, প্রিপোজিশন, প্রিপোজিশন পরে যে বসছে সে নাউন, এই জন্য জিরান্ড। ইউ শুড থিঙ্ক বিফোর স্পিকিং, তো বিফোর যেহেতু প্রিপোজিশন সেই জন্য স্পিকিং এখানে জিরান্ড হয়ে গেছে। হিজ ফেভারিট হবি ইজ কুকিং চাইনিজ ফুড, তাহলে হিজ ফেভারিট হবি ইকুয়াল টু কুকিং চাইনিজ ফুড, তাহলে এই যে কুকিং চাইনিজ ফুড এটা কি? কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের কমপ্লিমেন্ট। হোয়াট আই লাইক মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইকুয়াল টু ডান্সিং, তাহলে ডান্সিং এখানে কি হিসেবে বসছে? কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তাহলে আমরা দেখলাম সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসছে, নাউন হিসেবে বসছে, এগেন এটা জিরান্ড। কুকিং এবং ডান্সিং এখানে কি? জিরান্ড। কম্পাউন্ড নাউনটা কি? যখন এরকম টু ওয়ার্ড নাউন যখন একসাথে একটা আইডিয়া প্রকাশ করে তখন সেগুলো বলা হয় কম্পাউন্ড নাউন। আই সুইম এভরিডে ইন দ্য সুইমিং পুল, তাহলে সুইমিং পুল এটা পুরোটা একটা নাউন। আই বট সাম নিউ রানিং শুজ, রানিং শুজ পুরোটা একটা নাউন, দৌড়ানোর জুতা। সুইমিং পুল এটা পুরোটা মিলে একটা নাউন, দুটো ওয়ার্ড মিলে একটা নাউন। তাহলে এই কম্পাউন্ড নাউনের পার্ট হিসেবে এই সুইমিং এবং রানিং দুজনেই জিরান্ড। ওকে, যাদের মাথা মতো কাজ করতেছে না তুমি কালকে আবার রেকর্ডিং দেখতে পারবা এবং স্লাইডগুলো আবার তুমি রিভিউ করতে পারবা, হ্যাঁ। আর যাদের মাথা মতো ধরে গেছে একটু পানি খাও, একটু হাঁটাহাঁটি করো। এখানে আমরা প্রোনাউন এবং আমরা কারেকশন ক্লাস একটা জিনিস পাবো, সেটা হচ্ছে যে দেখো আমরা যদি বলি যে আই হোপ ইউ উইল এক্সকিউজ, এখানে মি অথবা মাই লিভিং আর্লি, আই হোপ ইউ উইল এক্সকিউজ মি অথবা মাই লিভিং আর্লি। এভরিথিং ডিপেন্ডস অন উর্মিলা অথবা উর্মিলাস,
উর্মিলা অথবা উর্মিলাস পাসিং দ্য এক্সাম। দেখো তো, তুমি এ নাউন, ধর বুক, এখন আমরা যদি বলি মি বুক, কোনো অর্থ বলি মিলে না, আমরা বলি কি মাই বুক, রাইট? আমরা বলি মাই, অথবা বলি দিস বুক ইজ মাইন। হ্যাঁ, তাহলে মি বুক বলে তো কিছু নাই, আমরা বলি কি মাই বুক। এই মাইটা কি পজেসিভ। তাহলে এই যে নাউনের আগে তুমি যে পজেসিভ বসাচ্ছ, তাহলে জিরান যেহেতু নাউন, তাহলে জিরানটার আগে যে তুমি যদি প্রোনাউন বসাও, নিশ্চয়ই ওটাকে তুমি পজেসিভ করে দিবা। এটা পজেসিভ কি জিনিস আমরা প্রোনাউন ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব, যে প্রোনাউনের কি কি ফর্ম আছে, প্রোনাউন সাবজেক্টের জায়গায় বসলে কেমন হয়, অবজেক্টের জায়গায় বসলে কেমন হয়, পজিটিভ ফরম্যাটে কেমন হয়, এই জিনিসগুলো আমরা প্রোনাউন ক্লাসে পুরো একটা আমরা চার্টই দেখব। তাহলে আমরা জিরান যেহেতু নাউন, তার আগে আমরা কি বসা দিব পজিটিভ। তাহলে আই হোপ ইউ উইল এক্সকিউজ মি লিভিং হয় না, মাই লিভিং আর্লি। তাহলে এভরিথিং ডিপেন্ডস অন উর্মিলা পাসিং দ্য এক্সাম হয় না, এভরিথিং ডিপেন্ডস অন উর্মিলাস পাসিং অন দ্য এক্সাম, উর্মিলাস পাসিং দ্য এক্সাম। তাহলে দেখো, তুমি যদি বেসিক কনসেপ্টটা বুঝো, তোমাকে জীবনে মুখস্থ করতে হবে না যে জিরান্ডের আগে পজিটিভ ফর্ম বসে, জিরান্ডের আগে পজিটিভ ফর্ম বসে, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তোমার। ওকে, 50 বিসিএস এর প্রশ্ন আসছে, ইট ইজ নো গুড ফলিং ইন লাভ এট ফার্স্ট সাইট। যে প্রথম দেখাই প্রেমে পড়ে যাওয়া ভালো কিছু না। এখানে ফলিংটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? যদি জিরান্ড হয় তাহলে লাইক দাও, যদি পার্টিসিপল হয় তাহলে লাভ দাও। আমি ব্যাখ্যা করতেছি এটা কি জিনিস। ইট ইজ নো গুড, এটা কোনো কামের কথা না, এটা ভালো কিছু না। ফলিং ইন লাভ এট ফার্স্ট সাইট, যে প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়া। আচ্ছা, যাদের মধ্যে কনফিউশন লাগছে, হ্যাঁ, কোন রুলসে যাওয়ার আগে তুমি বুঝতে পারতেছো না যে ফলিং ইন লাভ এট ফার্স্ট সাইট এটা ফাংশনটা কি ভাই, এটা ফাংশনটা কি এখানের মধ্যে? আচ্ছা, ইটটা কি বলো তো, এটা হলো ডামি, তাই না? ডামি, সে একটা ডামি, সাবজেক্টের ডামি হিসেবে বসছে, রাইট? ইট প্রোনাউনটা সাবজেক্ট ডামি হিসেবে বসছে। আচ্ছা, আমরা যদি বলি এরকম, আমরা এখানে এরকম যদি বলি আমরা, তাহলে আসল সাবজেক্ট এখানে, অরিজিনাল সাবজেক্টটা কি এখানে? এটা ইট তো আর অরিজিনাল সাবজেক্ট না, ওই কিছু করে দামি জিনিসে। এভাবে যদি আমরা বলি যে ফলিং ইন লাভ এট ফার্স্ট সাইট ইজ নো গুড, যদি বলি অর্থ ঠিক আছে, অর্থ মিলতেছে। যদি বলি ফলিং ইন লাভ এট ফার্স্ট সাইট ইজ নো গুড, অর্থ মিলতেছে, অর্থ মিলতেছে তো আমাদের। তাহলে ফলিং ইন লাভ এট ফার্স্ট সাইট এইটাই তো পুরোটা সাবজেক্ট, আর এইটাই তো পুরোটা সাবজেক্ট ভাই, এটাই তো সাবজেক্ট না আমার, তাহলে পাগল হয়ে যেতাম, এটা তো সাবজেক্ট আসলে আমার। তাহলে যেহেতু সাবজেক্টের জায়গায় আছে, সেহেতু আমার ফলিংটা কি নাউনের কাজ করছে, নাউনের কাজ যেহেতু করছে জিরান্ড। আচ্ছা ভাই, আরেকটু ইট ইজ নো গুড দিয়ে আর কিছু এক্সাম্পল দেন তো, ইট ইজ নো গুড দিয়ে আর কিছু এক্সাম্পল দিই এখানে একটা। তাহলে এই যে করলাম, এটা বলো ফ্লিপ টেস্ট, এটা বলা হয় ফ্লিপ টেস্ট, এটা বলা হয় ফ্লিপ টেস্ট। ফ্লিপ টেস্টের মাধ্যমে আমরা কি বের করলাম, অরিজিনাল সাবজেক্ট কে তাকে বের করে ফেললাম। তুমি এখানে সামথিং টেস্ট করতে পারো, আমরা এটাকে বলবো সামথিং টেস্ট। কেমনে তুমি এটা ধরো বুঝতেছো না এটা কি। আমরা যদি বলি যে ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড সামথিং, তুমি কিছু তুমি কিছু একটা বসাও এখানের মধ্যে, ইট ইজ নো গুড সামথিং, কিছু একটা বসাও এখানের মধ্যে, জাস্ট সামথিং। ইট ইজ নো গুড পিজা, কিছু একটা বসাও সামথিং। যদি অর্থ সেভাবে সুন্দর অর্থ না, কিন্তু গ্রামাটিক্যাল কারেক্ট, অর্থ মিলতেছে কিনা? মিলতেছে। তাহলে তাহলে ইট ইজ নো গুড এর পরে, ইট ইজ নো গুড এর পরে, ইট ইজ নো গুড এর পরে নাউন আসে, ইট ইজ নো গুড সামথিং। তাহলে ইট ইজ নো গুড এর পরে কি আসতেছে, নাউন আসছে, ফলিং। তাহলে এখানে নাউন, যেহেতু নাউন সেহেতু সে জিরান্ড। তাহলে আমি যদি বলি ইট ইজ নো গুড ডুইং দ্যাট, তাহলে ডুইংটা কি হবে, জিরান্ড নাকি পার্টিসিপল? জিরান্ড হলে লাইক দাও, পার্টিসিপল হলে লাভ দাও। ইট ইজ নো গুড ডুইং দ্যাট, ইট ইজ নো গুড ডুইং দ্যাট, যে ওইটা করা ভালো কিছু না। তাহলে ডুইং এখানের মধ্যে কি জিরান্ড। তুমি ক্লাস করলে তখন এত তোমার রুলস মুখস্থ করতে হবে না, তুমি এমনি বুঝবা যে এটা তো আসলে নাউন, এটা জিরান্ড এটা। ওকে, যদি বলি আমরা ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুডের মধ্যে আরেকটা আসি, ইট ইজ নো গুডের মধ্যে আরেকটা আসলো, ইটস নো ইউজ আর্গুইং। আর্গুইং করে লাভ নাই আসলে, কোনো আর্গুইং করে কোনো লাভ নাই। এগেইন আর্গুইংটার এখানে ফাংশনটা বুঝতেছি না, ফ্লিপ করে দাও, ফ্লিপ করে দাও। যদি বলি আর্গুইং ইজ নো ইউজ, তো অত ঠিক থাকে না। যদি বলি আর্গুইং ইজ নো ইউজ, যে তর্ক করে লাভ নাই, তর্ক করে কোনো লাভ নাই, আর্গুইং ইজ নো ইউজ, কোনো লাভ নাই, রাইট? অত মিলে না, মিলে।
তাহলে আগ্রহী কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। সাবজেক্টের কাজ যে করেছে কি? নাউন। তাহলে ভার্বের লগে আইএনজি, নাউনের কাজ করছে। সুতরাং আমরা বলতে পারি এটা কি? আর্গুইংটা জিরান্ড। তাহলে ইট ইজ নো ইউজের পরে জিরান্ড বসে, ইট ইজ নো গুডের পরে জিরান্ড বসে। এটা মজার জিনিস বলি, যখন আমরা কারেকশন চ্যাপ্টারটা পড়বো বা রাইট ফর বার পড়বো, এটা অন্যভাবে আসবে। সেখানে থাকবে ইট ইজ নো গুড, ব্র্যাকেটে থাকবে এরকম, এখানে থাকবে এরকম যে ইট ইজ নো গুড, ব্র্যাকেটে থাকবে ফল। তখন আমি 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 তোমাকে আবার ধরবো যে আমি তোমাকে প্রথম ক্লাসে পড়াইছিলাম ইট ইজ নো গুড এর পরে ফলিং হবে নাকি ফল হবে। দেখছো, একটা ক্লাসের সাথে অন্য প্রত্যেকটা জিনিস কিন্তু রিলেটেড। যখন আমরা কারেকশন পড়বো সেখানে আমি লেখা থাকবে ইট ইজ নো ইউজ, এখানে থাকবে ইটস নো ইউজ আর্গু, আর্গু লেখা থাকবে এখানের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এখানের মধ্যে এই লাইন মানে আর্গু বুঝাচ্ছি, তাই না? এই লাইন দ্বারা আমি ডাক্তার, তো ডাক্তার এরকম চিহ্ন মধ্যে অনেক কিছু বোঝাই, এটা মানে আর্গু। হ্যাঁ, আমি অরিজিনাল ডাক্তার, অথেন্টিক ডাক্তার। যাদের হাতের লেখা কম বোঝা যায় ওরা অরিজিনাল ডাক্তার, ভালো ডাক্তার। যাদের হাতের লেখা বোঝা যায় ওরা ভুয়া ডাক্তার। ভালো ডাক্তার হাতের লেখা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। অলওয়েজ যদি হাতের লেখা যদি বেশি ভালো হয়, যে ডাক্তার সাহেব আপনি পাস করছেন ঠিকঠাক মতো, সব ঠিক আছে, খারাপ থাকলে বুঝবেন না ভালো। তাহলে দেখো, আমি আজকে যারা পড়াচ্ছি এগুলো তোমাকে আবার বারবার বারবার ধরবো। সেখানে কি থাকবে? ইটস নো ইউজ আর্গু। তখন তুই বলবা ভাই ইটস নো ইউজের পরে তো আর্গুইং হবে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, এক দিলে দুই পাখি মেরে ফেললাম। আর্গুইং এখানে কি? জিরান্ড। ইট ইজ ওর্থ রিডিং, এটা পড়ার যোগ্য। ইট ইজ ওর্থ রিডিং, এখানে রিডিংটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? কিসমত ভালো থাকলে আমার সাইড থেকে চলে আসতে পারে পরীক্ষায়। জিরান্ড নাকি পার্টিসিপল? জিরান্ড হইলে হা দাও, জিরান্ড হলে হা দাও, একটু হাসো। আর পার্টিসিপল হলে লাভ দাও, পার্টিসিপল হলে লাভ দাও, জিরান্ড হলে হা দাও। ইট ইজ ওর্থ রিডিং। এগেন যাদের মাথার মধ্যে ঢুকতেছে না যে ভাই রিডিং এখানে ফাংশনটা বুঝতেছে না, রিডিং এখানে ফাংশনটা কি, ফ্লিপ করে দাও তো। যদি বলি, আমরা যদি বলি যে রিডিং ইজ ওর্থ ওয়াইল অথবা রিডিং ইজ ওর্থ ইট, মিলে না? মিলে না? ইট তো দামি সাবজেক্ট, সেজন্য আমরা একটু কনফিউশন করে গেছি। ইট তো দামি, হুম, তো দামি, এই জন্য বুঝতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। তাহলে একটু তুমি ফ্লিপ করে দাও, রিডিং ইজ ওর্থ ওয়াইল, রিডিং ইজ ওর্থ ইট, মিলে কিনা? মিলে। মিলে তাহলে রিডিং এখানে কিসের কাজ করছে? না অনেক কাজ করছে, তাহলে সে জিরান্ট। তাহলে এগেইন আমরা যদি সামারি করি, তাহলে ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, এদের পরে কোনো ভাব থাকলে সে ভাবের লোক আইএনজি করে দিতে হবে, জিরান বানা দিতে হবে। আরেকটা রুল শিখে ফেললাম আমরা, জিরান পড়তে গিয়ে আমরা ভাইস ভার্সা একসাথে অনেক কিছু করে ফেলতেছি। ওকে, শি ইজ বিজি কুকিং, শি ইজ বিজি কুকিং, এখানে বলো শি ইজ বিজি কুকিং, এখানে কুকিংটা যদি হয় জিরান্ট তাহলে তুমি লাইক দাও, যদি হয় পার্টিসিপল তাহলে তুমি লাভ দাও। শি ইজ বিজি কুকিং। এগেইন যাদের প্রবলেম হচ্ছে বুঝতে, যারা লাভ দিয়ে দিছো যে কুকিং দ্বারা তো ভাই বোঝানো হচ্ছে যে তার কোন অবস্থা, কোন অবস্থা বোঝানো হচ্ছে ওর, যারা লাভ দিয়ে দিছো তাদের জন্য বাক্য একটু বিস্তারিত লিখি, তো আমি যদি লিখি এখানের মধ্যে বেশি সুবিধা হবে বুঝতে। আসলে কি এটা মিনিং কি? এটার মিনিং কি? সি ইজ বিজি উইথ কুকিং, তাই না? মিনিং এটা না? সে কুকিং নিয়ে ব্যস্ত না? এটা মিনিং এটা না? এটা মিনিং এটা না? এবার বলো কি, এবার বলো কি? সি ইজ বিজি উইথ কুকিং, সে আসলে কি নিয়ে বিজি? তাহলে সি ইজ বিজি উইথ কুকিং। এবার এবার বুঝতে পারছো কিনা? এবার বুঝতে পারছো কিনা? এবারে অর্থ ক্লিয়ার হয়ে গেছে এবার, তাই না? তাহলে কুকিং এখানে কিসের কাজ করছে? নাউনে কাজ করছে এখানের মধ্যে। তাহলে যদি তুমি কোনো বাক্য বুঝতে না পারো, অর্থ এটা অর্থ কোন দিকে যাচ্ছে সেটা বোঝার তুমি চেষ্টা করবা। তাই শি ইজ বিজি কুকিং, আমি বোঝাচ্ছি সে রান্না লইয়া ব্যস্ত, শি ইজ বিজি উইথ কুকিং বোঝাচ্ছে এখানের মধ্যে। তাহলে প্রিপোজিশন পরে তো জিরান্ডি বসে, রাইট? এখন ভেঙে লাগার কারণে তোমার অর্থটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কুকিং এখানে কি? জিরান্ড। ক্লিয়ার? ওকে, এরকম বাক্য আসতে পারে পরীক্ষা, এখন প্রচুর জিরান্ড পার্টিসিপেল থেকে প্রশ্ন আসে। 47 প্রশ্ন, হি স্টার্টেড টিচিং হ্যামলেট। টিচিং যদি জিরান্ড হয় লাভ দাও, আর যদি পার্টিসিপল হয় তাহলে লাইক দাও। হি স্টার্টেড টিচিং হ্যামলেট, সে স্টার্ট করেছিল। কি স্টার্ট করেছিল? কি স্টার্ট করেছিল? কি স্টার্ট করেছিল? টিচিং হ্যামলেট। তা টিচিং হ্যামলেট এখানে কি কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। আমরা জানি সাবজেক্ট বা অবজেক্টের কাজ করলে তারা কি? নাউন। তো টিচিং নাউনের কাজ করছে, তাহলে জিরান্ড। তাহলে জিরান তুমি বুঝে গেছো ইনশাল্লাহ, তাই না? ওকে, দে টকড অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন। এখানে গোয়িংটা বলছে এটা জিরান নাকি পার্টিসিপল? 49 আসছে, 49 আসছে। দেখছো ওই যে এগেইন আমি প্রথম যে দুই তিনটা সার্টিকেল চলে আসছি, আমি বলছিলাম প্রিপোজিশনের পরে যারা আসবে তারা হয় নাউন হবে না প্রোনাউন হবে। তাহলে এই যে অ্যাবাউট যে প্রিপোজিশন, এরপরে আসছে গোয়িং,
এরপর আসছে গোয়িং, তাহলে যেহেতু প্রিপোজিশনের পরে আসছে সুতরাং গোয়িংটা এখানে নাউন, যেহেতু নাউন সেহেতু সে জিরান্ড হয়ে গেল। জিরান্ড কোন কোন জায়গায় বসতে পারে? প্রিপোজিশনের পরে বসতে পারে, হয়ে গেল। 49 প্রশ্ন আসছে এটা, দেখছো লাড্ডু জিনিসগুলো বুঝলে হয়ে যায়, শুধু লাইভ ক্লাস আসলে হয়ে যায়, তোমার এত উচ্চ পর্যায়ে গবেষণার কোনো দরকার নেই। তো আমি গেছিলাম ফাতেমাদের বাসা, দেখেছি সে বিড়ি খাচ্ছে। হুম, আমি বললাম যে আই স ফাতেমা স্মোকিং, ফাতেমাকে আমি দেখলাম সে বিড়ি খাওয়া অবস্থায় দেখছি আমি, আই স ফাতেমা স্মোকিং। তাহলে বলো তো স্মোকিংটা আসলে এখানে কি ফাংশন করতেছে এখানের মধ্যে? আগে এখানে ফানিট ভার্ব কোনটা? এখানে ফানিট ভার্ব হলো স, এটা ফানিট ভার্ব। তো স্মোকিং নিশ্চয় ফানিট না, ফানিট না অন্য কিছু। যেহেতু ফানিট না তাহলে কি হবে চিন্তা করে চলো। স্মোকিং এর ফাংশনটা এখানের মধ্যে, ফাংশনটা কি? স্মোকিং এইখানে ফাতেমার অবস্থা বুঝাইছে, আচ্ছা ফাতেমা স্মোকিং করা অবস্থায়, তাহলে স্মোকিং মানে ভাব প্লাস আইএনজি, ভাব প্লাস আইএনজি, সে কি করছে ফাতেমার অবস্থা বুঝাইছে। তাহলে ফাতেমা যেহেতু নাউন, নাউনের অবস্থা যদি বুঝাই, নাউনকে যদি কেউ ডেসক্রাইব করে, আমরা যে নাউন বা প্রনাউনকে যদি কেউ ডেসক্রাইব করে, তাইলে তার অ্যাডজেক্টিভ আবারও প্রথম সাইডে চলে আসছি। ওই যে প্রথম দিকে এই জিনিসগুলো আমি জন্য ক্লিয়ার করে নিয়েছিলাম যাতে আমি পরবর্তীতে বলাতে সুবিধা হয়। তাহলে স্মোকিং যেহেতু ফাতেমা নাউনকে মডিফাই করছে, সেই জন্য স্মোকিংটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ফাতেমার অবস্থা বোঝাচ্ছে সেজন্য সে অ্যাডজেক্টিভ। তাইলে আমরা আবার আসি চলো, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাহাদেরকে আমরা বলবো পার্টিসিপল। পার্টিসিপল কি শুধু অ্যাডজেক্টিভের কাজ করবে না, ও আরো রোল আছে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। ভার্ব প্লাস আইএনজি এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এ ভার্ব প্লাস আইএনজি এরা যে অ্যাডজেক্টিভের কাজ করে এদেরকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা আমরা দেখবো প্রেজেন্ট পার্টিসিপল আর কি কি ফরম্যাটে থাকতে পারে, আর কি কি ফরম্যাটে প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে সেগুলো আমরা দেখবো। আগে পার্টিসিপলটা দেখি। পার্টিসিপল শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে না, পার্টিসিপলস ক্যান ইদার ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর ফলো এ ফানিট ভার্ব টু হেল্প উইথ টেন্স। অথবা একটা ফানিট ভার্বকে সে টেন্স গঠনে হেল্প করে, টেন্স গঠনটা কমপ্লিট করে। তাহলে পার্টিসিপল হতে পারে অ্যাডজেক্টিভ। 2 নাম্বার হইতে পারে পার্টিসিপল অ্যাডভার্বে ফাংশন করতে পারে, ফাংশন করতে পারে সে। 3 নাম্বার হইতে পারে সে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের জন্য বা পারফেক্ট টেন্সের জন্য, সে জাস্ট টেন্স গঠনের জন্য নিজের স্ট্রাকচারটা চেঞ্জ করছে, এটা হতে পারে। 3টা ক্ষেত্রে হতে পারে, পার্টিসিপল হতে পারে অ্যাডজেক্টিভের কাজ করছে, হতে পারে অ্যাডভার্বের কাজ করছে, অথবা হতে পারে টেন্সের প্রয়োজনে সে নিজেকে চেঞ্জ করছে। ওকে, তাইলে পার্টিসিপলকে আমরা কোন কোন চেহারায় দেখতে পাই? ভার্ব প্লাস আইএনজি যুক্ত চেহারায় দেখতে পাই আমরা, এটা বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফরম্যাটে দেখতে পাই। এখন সবসময় অ্যাডজেক্টিভ নট নেসেসারি, ধরো আমার টেন্স গঠনের জন্য ইউজ হয়েছে সেখানে তো আর অ্যাডজেক্টিভ হবে না, তাহলে ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আমি একটা কাজ করি এইখানের মধ্যে, আমি হচ্ছে এখানের মধ্যে অ্যাডজেক্টিভটা কাইটে দিই, কারণ হচ্ছে আমার তো যেটা টেন্স গঠনের জন্য হয়েছে সে তো আর তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ না, রাইট? এটা আমি কাইটাই দিলাম এখানের মধ্যে। তাহলে দেখো ভার্ব প্লাস আইএনজি এই ফর্মেটে যখন দেখতেছি আমরা, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি ভার্বের 3টা ফর্ম আছে, যেমন একটা ওয়ার্ড যদি হয় ব্রেক, পাস্ট হচ্ছে ব্রোক, আর একটা 3 নম্বর ফর্মেটের নাম ছিল পাস্ট পার্টিসিপল। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই যে V3 ফর্মেটটা এটা আমরা কি বলি? পাস্ট পার্টিসিপল। ওকে, আরেকটা পার্টিসিপল আছে সেটা হচ্ছে হ্যাভিং এবং ভার্বের V3, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, পারফেক্ট পার্টিসিপল হতে পারে, অনেক কিছু হতে পারে পার্টিসিপল। আমরা আরেকটু ডেসক্রাইব করি চলো। তাহলে পার্টিসিপল বললাম সে হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনো কিছু ফাংশন করে না, যে ভার্ব হয়ে গেছে জাস্ট টেন্স গঠনে হেল্প করছে। চলো আমরা একটু একটু করি, আমরা বুঝি। দ্য ব্রোকেন গ্লাস কাট মাই ফিঙ্গার, দ্য ব্রোকেন গ্লাস কাট মাই ফিঙ্গার। এইখানে এই যে ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই ব্রোকেনটা V3 ফরম্যাটটা কিসের কাজ করছে এখানের মধ্যে? অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এই যে ব্রোকেন পাস্ট পার্টিসিপল কেন অ্যাডজেক্টিভের কাজ করে? তখন সে গ্লাসে মডিফাই করে, কেমন গ্লাস? ব্রোকেন গ্লাস। কেমন গ্লাস? ব্রোকেন গ্লাস। ঠিক 12টা বাজে আমি তোমাকে ছুটি দিয়ে দিব, ঠিক 12টা বাজে, আর 10 মিনিট, 10টা মিনিট কষ্ট মষ্ট করে 10টা মিনিট ভাই, বহুত ফায়দা হবে। আর কষ্ট দিব না তোমাদেরকে, জাস্ট কষ্ট করে 10টা মিনিট বসে থাকো, একদম খিচ্চা বসে থাকো।
বহুত ফায়দা হবে। আমি বুঝতেছি ভাই তোমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আমি তো চিল্লা চিল্লা কথা বলছি, আমার তো কষ্ট তোমার থেকে বেশি। হ্যাঁ, আমি তোমাদের কষ্টটা বুঝি, তোমার চেয়ার আমি একসময় ছিলাম। তো কিছু করার না ভাই, বিসিএস অনেক কষ্টের একটা পরীক্ষা, সো আমাদের কষ্টটা করতে হচ্ছে। একটু পানি খাও, একটু চা খাও, বাদাম টাদাম নিয়ে বসতে পারো। হ্যাঁ, আর ফেসবুক খুললে জানি কি জানি ওই কি ওরা কিমা দিয়ে মুড়ি কি কি অ্যাড দেয় দেখি, যে ওরা দেখি যে খুব খাচ্ছে কয়েকজন মিললে, আমার খাইতে ইচ্ছা করে যদি কখনো খাই না ওইটা। ওই কি তেল মাখানো কি মশলা কতলে বিক্রি করে, মুড়ি দিয়ে মাখে খাইতে হয় নাকি, তো ওগুলা মাখে রাখতে পারো। হ্যাঁ, আমি চান্স পাই না খাওয়ার জন্য, কি খাওয়াই নাই। ওই মুড়ি মাখে রাখতে পারো সামনে, মুড়ি খাও, বাদাম খাও, খাইতে খাইতে ক্লাস করো। তাহলে ব্রোকেন, এটা হলো ব্রেক, ব্রোকেনের পাস্ট পার্টিসিপল। এই ব্রোকেনটা কি পাস্ট পার্টিসিপল, মানে ব্রেকের পাস্ট পার্টিসিপল, সরি ব্রেকের পাস্ট পার্টিসিপল। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করছে কেমনে, গ্লাসকে মডিফাই করছে, ব্রোকেন গ্লাস। ওকে, কেমন গ্লাস, ব্রোকেন গ্লাস। ওকে, আচ্ছা যদি বলতাম আমরা যে শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, খুব কেয়ারফুল, শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এই ব্রোকেন তো পাস্ট পার্টিসিপল, এই ব্রোকেন তো পাস্ট পার্টিসিপল, কিন্তু এই ব্রোকেন কি অ্যাডজেক্টিভ? না, এই ব্রোকেন অ্যাডজেক্টিভ না। এই ব্রোকেনটা সময়ের প্রয়োজনে, টেন্সের প্রয়োজনে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রয়োজনে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাভ হ্যাজ এর পর ভার্বে ভি3 বসে, টেন্সের প্রয়োজনে সে তার নিজের রূপটাকে বদলাইছে। তাইলে এটা পাস্ট পার্টিসিপল হইলেও এটা অ্যাডজেক্টিভের কাজটা করে নাই। এই ব্রোকেন গ্লাস অ্যাডজেক্টিভের কাজ করছে, কেন করছে? গ্লাসে মডিফাই করছে। কাউকে অ্যাডজেক্টিভ ডাকার জন্য তোমাকে প্রমাণ করতে হবে সে কোন নাউন বা প্রনাউনকে মডিফাই করে। ক্লিয়ার? ওকে, আসো ভার্ব প্লাস আইএনজি, এগুলো আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আর ক্রাইং বেবি নিডস অ্যাটেনশন, ক্রাইং বেবির, ক্রন্দনরত বাচ্চার অ্যাটেনশন দরকার। এই ক্রাইংটা এখানে কি কাজ করছে? বেবিরে মডিফাই করছে। ক্রাইং বেবি, কি বেবি? ক্রাইং বেবি, বেবির অবস্থা অবস্থা নির্দেশ করছে। তাহলে এই ক্রাইং বেবি, এই প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের ফাংশন করছে। যদি বলি আমি দা বেবি ইজ ক্রাইং, এই ক্রাইংটা কি অ্যাডজেক্টিভ? আমরা দেখো প্রথমে আমি বলে দিচ্ছি ভার্ব প্লাস আইএনজি, এগুলো বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এখন এই প্রেজেন্ট পার্টিসিপলটা, এই প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে যদি বলি দ্য বেবি ইজ ক্রাইং, এই প্রেজেন্ট পার্টিসিপলটা ও কি অ্যাডজেক্টিভ? না, অ্যাডজেক্টিভ না। ও কি কাজ করছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফরমেশনের জন্য এর পরে আইএনজি বসছে, ও ভার্ব। তাহলে ও প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ না। এই কাইন্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, কেন? কারণ নাউনকে মডিফাই করছে। ক্লিয়ার? ওকে, এটা যারা বুঝতে পারছো একটু লাভ রেখ দাও। দ্য ব্রোকেন গ্লাস কাট মাই ফিঙ্গার, এই ব্রোকেনটা কিন্তু পাস্ট পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ। আর শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এই ব্রোকেন পাস্ট পার্টিসিপল কিন্তু এই ব্রোকেনটা অ্যাডজেক্টিভ না, এই ব্রোকেনটা কিন্তু ভার্ব। ওকে, আচ্ছা, ক্রাইং বেবি নিডস অ্যাটেনশন, এই ক্রাইং বেবির, ক্রাইং বেবি, বেবিকে মডিফাই করছে ক্রাইং, তো এই ক্রাইংটা প্রেজেন্ট পার্টিসিপল এবং সে অ্যাডজেক্টিভের কাজ করছে। তো দ্য বেবি ইজ ক্রাইং, এই ক্রাইং অ্যাডজেক্টিভের কাজ করে নাই, স্টিল প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল কি 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 জন্য হইছে? টেন্স গঠন করছে। কারণ আমরা বলছিলাম পার্টিসিপল তিনটা কাজ করবে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, অ্যাডভার্বের কাজ করতে পারে, অথবা সে একটা ফাইনাইট ভার্বকে টেন্স গঠনে হেল্প করছে, সেজন্য সে পার্টিসিপল হতে পারে। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে, যদি নাউনের কাজ করে তাহলে তুমি কি বলবো বলো তো? ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করলে কি বলবো? ভাই আপনি তো মুখ বন্ধ করে রাখছেন, আপনি তো একদম বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছেন। জিরান্ড, জিরান্ড, হ্যাঁ একটু আগে বলছি এগুলা। নাউনের কাজ করলে জিরান্ড, কোনো কথা নাই, নাউনের কাজ করলে জিরান্ড। নাউনের কাজ না করলে, নাউনের কাজ না করলে মানে অন্য কিছু করে, তাই না? তখন তুমি চিন্তা করবে পার্টিসিপল কিনা, তুমি চিন্তা করবা। ওকে, এবার দেখি তো আমরা, আর হচ্ছে তোমার 9 মিনিট, 9 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ, 12টা বাজে শেষ করে দিব, কথা দিলাম 12টা বাজে শেষ। কারণ আজকে আমাদের বিদ্যুতের জন্য আমাদের একটু সমস্যা, 5 মিনিট সমস্যা গেছিল। আসো, পার্টিসিপল এটা অ্যাডভার্বের কাজ করতে পারে কিনা দেখি তো আমরা। দেখো, আমরা বললাম ফিলিং টায়ার্ড, ক্লান্ত হইয়া, ফিলিং টায়ার্ড ক্লান্ত হইয়া, সে ওয়েন্ট টু বেড আর্লি, সে খুব আর্লিতে বেডে চলে গেছে। এখন তোমাকে বললো এই ফিলিংটা কি জেরার নাকি পার্টিসিপল? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, খুব মনোযোগ দাও। শেষ চলে আসছি আমরা, আর 2টা স্লাইড আছে, 2-3টা স্লাইড,
মিনিটে রাখবো, গভীর মনোযোগ দাও, এটা খুবই কঠিন একটা টপিক। এটা এই ফিলিংটা কি জিরান নাকি পার্টিসিপল? বুঝতে হবে ফিলিং টায়ার্ড এখানে কাজটা কি, ও কি করতেছে এখানের মধ্যে। শি ওয়েন্ট টু বেড আর্লি, কেন? ওয়াই, ওয়াই শি ওয়েন্ট, ওয়াই ফিলিং টায়ার্ড, ক্লান্ত হইয়া। তার এই যে ফিলিং টায়ার্ডটা, সে ওয়েন্ট যে অ্যাকশনটাকে তাকে মডিফাই করছে, পুরো ক্লজটাকে সে ওয়েন্ট টু বেড আর্লি পুরোটাকে সে মডিফাই করছে, এন্টায়ার ক্লজকে সে মডিফাই করছে। তাহলে আমরা জানি যে সকল ওয়ার্ড বা ফ্রেজ সে ভার্ব অথবা এন্টায়ার ক্লজকে যদি মডিফাই করে, সে কি কোশ্চেন অ্যান্সার দিবে? হাউ কোশ্চেন, ওয়েন কোশ্চেন, ওয়াই কোশ্চেন আনসার দিবে। তারা কি অ্যাডভার্বে ফাংশন করে। তাহলে ফিলিং এখানে আসলে কিসের কাজ করছে? অ্যাডভার্বে ফাংশন করছে। তাইলে আমরা ভার্ব প্লাস আইএনজি, নাউন হইলে জিরান্ড, কোনো কথা নাই জিরান্ড এটা। আর যদি নাউন না হয় এবার চিন্তা করবো এটা, তবে অন্য কিছু চিন্তা করবো। তাহলে পার্টিসিপল হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, অথবা অ্যাডজেক্টিভ কোনোটাই না, সে জাস্ট তোমার টেন্স গঠনের জন্য তার স্ট্রাকচারটা চেঞ্জ করছে। ওকে, সারপ্রাইজ বাই দ্য নিউজ হি ডিডেন্ট রেসপন্ড, যে নিউজটা দ্বারা সারপ্রাইজ হইয়া সে রেসপন্স আর করে নাই, এত বিস্মিত হয়ে গেছে। ওয়াই হি ডিডেন্ট রেসপন্ড? উত্তর সারপ্রাইজ বাই দ্য নিউজ। তাহলে এই সারপ্রাইজ বাই দ্য নিউজ এটা আমাদের কিসের কি আনসারটা দিছে? ওয়াই কোশ্চেন আনসারটা দিছে। যেহেতু ওয়াই কোশ্চেন আনসারটা দিছে, যেহেতু ওয়াই কোশ্চেন আনসারটা দিছে, সেই জন্য সারপ্রাইজ বাই দ্য নিউজ কিসের কাজ করছে? অ্যাডভার্বিয়াল ফাংশন করছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আসি। কালকে সকাল ঘুম থেকে উঠা তুমি এই জিনিসটা সার্চ দিবা, চ্যাট জিপিটিতে সার্চ দিবা। তুমি যখন সার্চ দিবা যে ফিলিং টায়ার্ড সো ইন টু বেড আর্লি, জিজ্ঞেস করলা চ্যাট জিপিটি ভাই বলো যে ফিলিং এখানের মধ্যে কি অ্যাডজেক্টিভের কাজ করছে নাকি অ্যাডভার্বের কাজ করছে? জিপিটি ভাই তোমার বললো এইটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তুমি কনফিউজ হয়ে গেল, আরিফিন ভাই তাহলে কি পড়াইছে, ভুয়া পড়া জিনিসটা। হ্যাঁ, ভুয়া একটা জিনিস পড়াইছে, তুমি একজনের সাথে তর্কাতর্কি লেগে গেলা, অথবা অথবা একজন বললো যে এটা তো অ্যাডজেক্টিভ এখানের মধ্যে, কারণ সে শিখে মডিফাই করতেছে। হ্যাঁ, বলতে পারে একজন। হ্যাঁ, তুমি তার তর্কাতর্কি করলা। গ্রামারের মধ্যে এখানে আগে আমরা যে গ্রামার পড়তাম তার সাথে কন্টেম্পোরারি যে গ্রামার, এখানের মধ্যে লিঙ্গুইস্টরা কিছু বিষয়ে দ্বিমত আছে। বাংলা গ্রামার তোমরা যেরকম দেখো যে সুনীতি এবং তোমার শহীদুল্লাহর মধ্যে, শহীদুল্লাহ যদি বলে পানির মধ্যে পানির সংকেত হলো H2O, সুনীতি করবো, শহীদুল্লাহ বলে H2O এটা পানির সংকেত, সুনীতি করবো না H3O। হ্যাঁ, ওরা দুজন সবসময় একজন একজনের সাথে গ্যাঞ্জাম লেগে যায়। তো ইংলিশ গ্রামার মধ্যে তো সেরকম জিনিসটা আছে। তাইলে এই যে বাক্যটা বললাম আমি আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি না, তুমি কালকে পেঁচাপেচি করবা, কালকে আরবিন ভাই কি পড়াইছে, বুয়া পড়াইছে, আরেকজনের লাগে তুমি যাই করবা, ভাষা নিয়ে তুমি তর্ক করবা না। ভাষা এখানে কোন গ্রামার বিদ্যা কোনটা ফলো করছে তার উপর ডিপেন্ড করতেছে। তাহলে ফিলিং টায়ার্ড সে ওয়েন্ট টু বেড আর্লি, কেউ যদি বলে যে এইখানে ফিলিংটাকে আমি অ্যাডজেক্টিভ বলতে চাই তো বল, সমস্যা নেই, কোনো এটা বলা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু স্টিল তো পার্টিসিপল বলি, পরীক্ষা কোশ্চেনটা আসবে এটা পার্টিসিপল নাকি জিরান্ড, এটা পার্টিসিপল। তাহলে তাহলে দেখো পার্টিসিপল আকার পরিবর্তন কেমনে করে দেখো। ফিলিং টায়ার্ডটাকে আসলে উমেনকে কি এই যে শিখে 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 কি ডেসক্রাইব করতেছে? হ্যাঁ করে তো, ইয়েস করে তো, অ্যাডজেক্টিভ। এটা কি এক্সপ্লেন করে যে হোয়াই শি ওয়েন্ট টু বেড? হ্যাঁ করে তো, তাহলে একবার মতো তো কাজ করে। এখন তুমি যদি কো যে ভাই আমি এটা তো একমত, আমি তোমার সাথে সমস্যা নাই, স্টিল এটা পার্টিসিপল। তুমি যদি না আমি এটা নিতে চাই আমি, তাহলেও আমি একমত, এটা পার্টিসিপল। তুমি যেমন না বলবো বলে এটা পার্টিসিপলই থাকে এটা। এখন আমাদের এই জিনিসটা কেন এরকম হয়েছে? কারণ আমাদের আগের যে গ্রামার বইগুলো ছিল, গ্রামারবিদরা ওরা এটাকে ফাংশন হিসেবে দেখেছে, অ্যাডজেক্টিভ হিসেবে। কিন্তু কন্টেম্পোরারি যে গ্রামার অথবা মডার্ন গ্রামারের মধ্যে এটা দেখানো হয়েছে অ্যাডভার্ব হিসেবে। এই সকল ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করার কোনো দরকার নেই। হ্যাঁ, যে ওইটা নিয়ে মারামারি করতেছে অমুক স্যার ওটা পড়ে তমুক স্যার পড়াইছে, যে দুইটা রাইট হতে পারে, দুইটা রাইট হতে পারে। আচ্ছা, এখন এখানে আমি আর একটু পড়াচ্ছি, জাস্ট 3 থেকে 4 মিনিট তোমাদের জন্য একটু শর্ট করে দেই, যারা কনভিন্স হন আমার কথা ভাই আপনি এগুলো কি বলছেন লাস্টে আইসা, ভাই মাথা মুথা ঘুরায় গেছে। একটা কাম করো, অ্যাডভার্ব সোয়াপ টেস্ট করো। কেমনে সোয়াপ টেস্ট করবা? অ্যাডভার্ব কি কোশ্চেন আনসার দেয়? অ্যাডভার্বটা হচ্ছে সে হচ্ছে কোনো কিছু কেন ঘটে, কখন ঘটে, কিভাবে ঘটে, এসব কোশ্চেন আনসার দেয়, তাই না? এবার একটা আমরা কাজ করব যে আমরা দেখব যে আমরা বিকজ, ওয়েন, ওয়াইল, ইফ এই সকল প্রশ্নগুলো আনসারটা ঠিক থাকে কিনা। মিনিটটা যদি ঠিক থাকে তাহলে বুঝবো যে হ্যাঁ এটা এই পার্টিসিপলটা আসলে অ্যাডভার্বে কাজ করছে। দেখো তো, আমি যদি বলি যে বিকজ শি ওয়াজ ফিলিং টায়ার্ড, এতটুকু ছিল তোমার এখানের মধ্যে, ফিলিং টায়ার্ড শি ওয়েন্ট টু বেড আর্লি। একটা কাম করি আমি অ্যাডভার্ব সোয়াপ টেস্ট করি, বিকজ লাগাই দিই।
বিকজ শি ওয়াজ ফিলিং টায়ার্ড শি ওয়েন্ট টু বেড আর্লি। অর্থ কি ঠিক থাকে? ঠিক থাকলে লাভ দাও, ঠিক থাকলে লাভ দাও। বিকজ হি ওয়াজ সারপ্রাইজ বাই দ্য নিউজ হি ডিডন্ট রেসপন্ড। অর্থ কি ঠিক আছে? লাভ দাও। তাইলে সে কেন ওয়েন্ট টু বেড আর্লি, ওয়াই কোশ্চেন আনসার দিছে না? কেন গেছে ওয়াই কোশ্চেন আনসার দিছে না? ওয়াই ডিডন্ট রেসপন্ড ওয়াই কোশ্চেন আনসার দিছে না? আনসার দিছে না? তাহলে এটা অ্যাডভার্ব। ওকে, তবে যারা চ্যাটজিপিটি ফ্রি ভার্সন ইউজ করো, ফ্রি ভার্সনে স্টিল এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারে। ফ্রি ভার্সন ইউজ করো। হ্যাঁ, ক্লিয়ার? তো এখানের মধ্যে আচ্ছা, এখানের মধ্যে এই স্লাইডটা দিলে শেষ আমাদের। ওইটা আনসার দাও। তাইলে যারা বলবে এটা অ্যাডজেক্টিভ স্টিল এটা পার্টিসিপল, যারা বলবে অ্যাডভার্ব তাও তো পার্টিসিপল। আমার আনসার তো উল্টাচ্ছে না, তো তুমি দুইটা আনসারে নিতে পারো, কোনো সমস্যা নেই আমার। স্টিল ফিলিংটা এখানের মধ্যে পার্টিসিপল। জিরান না বললে শুধু জিরান বললে সমস্যা আছে, শুধু এটা জিরান না, রাইট? ওকে, দ্য গার্ল ওয়ারিং আ রেড ড্রেস স্মাইলড। মেয়েটা কি ছিল? পরিধানরত ছিল, ওয়ারিং এ রেড ড্রেস। তাহলে যে ওয়ারিং এ রেড ড্রেস এটা কি নির্দেশ করতেছে? এটা দ্য গার্লকে নির্দেশ করতেছে, গার্লকে মডিফাই করতেছে। তাইলে লাল জামা পরিহিতা মেয়েটা, এই ওয়ারিং এ রেড ড্রেসটা দ্য গার্লকে মডিফাই করে। তাহলে যেহেতু ওয়ারিং এ রেড ড্রেস গার্লকে মডিফাই করতেছে, তাইলে আমরা এই ওয়ারিংটা কার কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। যেহেতু বা প্লাস আইএনজি নাউনের কাজ করে নাই, বা প্লাস আইএনজি যেহেতু নাউনের কাজ করে নাই, সেহেতু কি বলবো? যদি পার্টিসিপল বলি তাহলে লাভ দাও। বা প্লাস আইএনজি নাউনের কাজ করলে জিরান্ট, যেহেতু নাউনের কাজ করে নাই তাহলে পার্টিসিপল, নাউনের কাজ যেহেতু করে নাই তাহলে পার্টিসিপল। কনসিডারিং দ্য ফ্যাক্টস উইল চেঞ্জ আওয়ার মাইন্ড। এগেইন এই কনসিডারিং নিয়ে কিন্তু দুইটা গ্রুপ আছে। এক গ্রুপ বলে এটা উইকে মডিফাই করে, এক গ্রুপ বলে না এটা ওয়াই কোশ্চেন আনসার দেয়। ওয়াই ইউ চেঞ্জ আওয়ার মাইন্ড, তো যারা বিশ্বাস করে ওয়াই উই চেঞ্জ আওয়ার মাইন্ড মানে মডার্ন গ্রামার, তারা অ্যাডভার্বিয়ালের পক্ষে। আর যারা মনে করে এই কনসিডারিং দ্য ফ্যাক্ট এটা উইকে মডিফাই করতেছে, তারা অ্যাডজেক্টিভের পক্ষে। তুমি যে পক্ষে থাকবে তার কোনো সমস্যা নাই, তুমি স্টিল পার্টিসিপলে আসো। ফ্রেজ কেন বলছে? কারণ পার্টিসিপলটার সাথে আর কিছু ওয়ার্ড আছে, বলছে এটা একটা ফ্রেজ, আর ফ্রেজ ক্লজ কালকে আমরা ক্লিয়ার করব। এতক্ষণ আলোচনা সারমর্ম হচ্ছে ভা প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে তাহলে জিরান্ট, যদি নাউনের কাজ না করে তাহলে সেটা পার্টিসিপল। এখন সে কেমন পার্টিসিপল? সে কি অ্যাডজেক্টিভ আকারে ফাংশন করছে, নাকি অ্যাডভার্ব আকারে ফাংশন করছে, নাকি সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনোটাই না? কোনোটাই না, সে ভার্ব আকারে রয়ে গেছে, জাস্ট টেন্সটা ফরমেশনে হেল্প করছে। যেমন যদি বলি উই আর কনসিডারিং দ্য সিচুয়েশন ইন মিডল ইস্ট, আমরা মিডল ইস্টের সিচুয়েশনটা কনসিডার করতেছি। এই কনসিডারিংটা এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এটা অ্যাডজেক্টিভও না অ্যাডভার্বও না, এটা স্টিল পার্টিসিপল। কিন্তু বলছিলাম পার্টিসিপল হিসেবে তিনটা কাজ করতে পারে, হয় অ্যাডজেক্টিভ হবে, নাইলে অ্যাডভার্ব হবে, নাইলে টেন্সের নিয়ম অনুযায়ী সে তার লগে আইএনজি লাগছে। তাহলে উই আর কনসিডারিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনোটাই না, জাস্ট টেন্সের জন্য এখানে আমরা আইএনজি লাগাইছি। দ্য গার্ল ওন, দ্য গার্ল হ্যাজ ওন দ্য রেড ড্রেস, সে লাল জামাটা পরছে। তাহলে যে হ্যাজ ওন, ওয়ার ওর ওন, তাহলে আমরা এই যে ওন বললাম, পাস্ট পার্টিসিপল বললাম, এই পাস্ট পার্টিসিপলটা কি? এই পাস্ট পার্টিসিপলটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনোটা নেই, সে ভার্ব। সে জাস্ট টেন্সের প্রয়োজনে, টেন্সের প্রয়োজনে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রয়োজনে সেখানে পাস্ট পার্টিসিপল স্ট্রাকচার গঠন করছে। ক্লিয়ার? পার্টিসিপল স্টিল অনেকের কাছে ক্লিয়ার না,